আমার ইচ্ছা ছিল প্রথম 4টা চ্যাপ্টার পড়াই দেওয়া, বাট আমি বুঝতেছি না পারবো কিনা। আর তো অপেক্ষা করা যাবে না, স্টুডেন্ট আসে কই। ক্লাসের রিপ্রেজেন্টেটিভ কেউ আছে ক্লাসে উপস্থিত? ক্লাস রিপ্রেজেন্টেটিভ কেউ নাই ক্লাসে? নাই মনে হয় স্যার। তো যারা ক্লাসই করে না তাদেরকে রিপ্রেজেন্টেটিভ বানায় লাভ কি? এরা রিপ্রেজেন্টেটিভ হয় কেন ক্লাসে? আচ্ছা যাই হোক, প্রথম দিনে আমি অনেক আস্তে আস্তে পড়িয়েছি, আজকে অনেক দ্রুত পড়াবো। দ্রুত যদি না পড়াই তাহলে আমি আপনাদেরকে কিছুই পড়াইতে পারবো না, যেহেতু হাতে সময় নাই। আর আজকে যে বুধবার, মনে করেন সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে এই বুধবারে এই সময় আমি মক্কাতে থাকবো, হয়তো কাবা শরীফেও থাকতে পারি। তো আমার আসলে গোছানো থেকে শুরু করে সবকিছুই করার দরকার। কেনাকাটাও মোটামুটি করছি, এখনো টুকটাক মনে হয় কিছু বাকি আছে। তো আমি আপনাদের প্রথম 2 চ্যাপ্টারের লেকচার, তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, তারপরে আনসার, আপনারা আনসারটা আগে দেখবেন না, আগে নিজেদের মতো করে আনসার করবেন, তারপরে আনসার শিটের সঙ্গে মিলাবেন। আমরা চ্যাপ্টার 1 গতদিন শেষ করতে পারি নাই, তো যেখান থেকে শেষ করতে পারি নাই সেখান থেকে শুরু করি। লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল রিকোয়ারমেন্টস অফ অডিটরস ইন বাংলাদেশ। বাংলাদেশে যারা অডিটর হতে চায় তাদেরকে 2টা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, একটা হচ্ছে লিগ্যাল রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে প্রফেশনাল রিকোয়ারমেন্ট। তো আমরা আগে প্রফেশনাল রিকোয়ারমেন্টটা দেখি। প্রফেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে কেউ যদি অডিট করতে চায় তাহলে তাকে কি করতে হবে? দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, দ্যাট মিনস আইসিএবি এর মেম্বার হতে হবে। আর আপনি যদি আইসিএবি এর মেম্বার হতে চান, আপনাকে সাইমালটেনিয়াসলি 2টা কন্ডিশন ফুলফিল করতে হবে। একটা হচ্ছে কোন ফার্মে ঢুকে সেই ফার্মে আপনাকে 3 বছরের আর্টিকেলশিপ নিতে হবে। 3 বছর পার হলে ফার্ম থেকে আপনাকে একটা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দিবে, যেটা দেখবেন যে বিডি জবসে লেখা থাকে সিসি, সিসি সার্টিফিকেট। সিসি মানে হচ্ছে কোর্স কমপ্লিশন। এটা মোটামুটি আপনি যদি ফার্মে ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে না পড়েন বা খুব খারাপ কিছু না করেন, এটা 3 বছর পরে বাই ডিফল্ট আপনি পাবেন। আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার যে এক্সামিনেশন প্রসেস, তার মানে আমাদের 3টা লেভেল আছে, সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল এবং অ্যাডভান্স লেভেল। এই 3টা লেভেলে পরীক্ষা দিয়ে আপনাকে পাস করতে হবে। এই 2টা একসঙ্গে শেষ হওয়ার পরে আপনি আইসিবি তে অ্যাপ্লাই করলে আপনাকে মেম্বার বানাবে। প্রথমে
বলে আমরা বলি এসিএ, অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং কিছু রিকোয়ারমেন্ট আছে, সিপিডি আছে, কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট বলে যেটাকে আমরা, সিপিডি স্কোর হলে সব মিলায়ে 5 বছর পরে আপনি ফেলো মেম্বারশিপ পাবেন, যেটাকে আমরা বলি এফসিএ, ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। যেমন আমার ক্ষেত্রে যেটা বলি, আমি যেহেতু 3টা লেভেল টানা পাস করেছিলাম, আমি কিন্তু পাস করেই আইসিএবির মেম্বার হতে পারি নাই। আই হ্যাড টু ওয়েট ফর 9 মান্থস। আমি পাস করেছিলাম 2009 সালে জানুয়ারির 21 তারিখে আমার রেজাল্ট দিয়েছিল, অথচ আমার আর্টিকেলশিপ শেষ ছিল হচ্ছে 2009 সালের অক্টোবরের 6 তারিখ। সো আমাকে 9 মাস অপেক্ষা করতে হয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য। এটা বললাম হচ্ছে প্রফেশনাল রিকোয়ারমেন্ট। আর লিগ্যাল রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের কোম্পানিজ অ্যাক্ট 1994 কিছু বার দিয়ে দিয়েছে যে কে অডিটর হতে পারবে না। এটা সম্ভবত সেকশন 212 বা 13 এ আছে। যেমন অ্যান অফিসার অর এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, যেমন আমি আমার ফার্মে আসার আগে মনে করেন যে প্রায় 11-12 বছর ইস্টার্ন ব্যাংকে ইবিএল এ জব করেছি। তা আপনারা কিছুক্ষণের জন্য ধরে নেন যে আমি ইবিএল এ জব করি, তাহলে আমি ইবিএল এর অফিসার বা এমপ্লয়ি, আমি ইবিএল এর অডিটর হতে পারবো না। এ পার্টনার অর এমপ্লয়ি অফ সাচ পারসন, মনে করেন আমার একটা পার্টনারশিপ ফার্ম আছে অথবা আমার নিজের কোনো একটা কোম্পানি আছে, সেই কোম্পানির আমার এমপ্লয়ি সেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আবার আমার পার্টনারশিপ ফার্মের পার্টনার সেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেও ইবিএল এ অডিট করতে পারবে না। এনি পার্টনার ইন এ পার্টনারশিপ ফার্ম ইন হুইচ সাচ এ পারসন ইজ এ পার্টনার, অথবা আমি নিজে কোনো পার্টনারশিপ ফার্মের পার্টনার, যেহেতু আমি ইবিএল এর এমপ্লয়ি, সো ওই পার্টনারশিপ ফার্মের কেউ ইবিএল এর এমপ্লয়ি হতে পারবে না। তারপরে যেমন বলা হয় যে কোনো শেয়ার থাকতে পারবে না লিস্টেড কোম্পানির ক্ষেত্রে। কর্পোরেট গভর্নেন্স যে গাইডলাইন আছে আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে, সেখানে বলা আছে যে যারা লিস্টেড কোম্পানির অডিটর হবে, শুধু অডিটর না, মানে ওই পার্টনার না, ওই ফার্মের কোনো স্টুডেন্ট, কোনো স্টাফ, অ্যালং উইথ দেয়ার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার কারা হবে তার ডেফিনেশনও কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে দেওয়া আছে। এরা কেউই, কারোরই যদি শেয়ার থাকে তাহলে ওই লিস্টেড কোম্পানিতে ওই সিএ ফার্ম অডিট করতে পারবে না। এইগুলো হচ্ছে লিগ্যাল রিকোয়ারমেন্ট। তার মানে কেউ যদি অডিটর হতে চায় এই জিনিসগুলো তাকে অ্যাভয়েড করতে হবে। যদিও আপনাদের সিলেবাসে নাই, বাট সেকেন্ড লেভেলে, প্রফেশনাল লেভেলে আপনাদের এই কোম্পানিজ অ্যাক্টের সেকশন 210 থেকে সেকশন 217 খুব ভালো করে পড়তে হবে, এখন না পড়লেও চলবে। আমরা যে অডিট করি, আমাদের অডিটের গাইডলাইন হচ্ছে আইএসএ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং ইস্যু করে কে? আইএএসবি, ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড। আপনারা যদি আইএসএ পড়েন, আইএসএ দেখবেন যে ওই আইএসএটাকে কয়েকটা ভাগে মানে প্রত্যেকটা আইএসএ ভিতরে কয়েকটা ভাগ আছে। যেমন প্রথমে থাকে ইন্ট্রোডাক্টরি ম্যাটেরিয়াল অ্যান্ড ডেফিনেশন। এই আইএসএটা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেওয়া থাকে, এবং ওই আইএসএ তে যদি বিশেষ কোনো ডেফিনেশন ইউজ করা হয় সেই ডেফিনেশন গুলো দেওয়া থাকে। তারপরে থাকে অবজেক্টিভ, যে এই আইএস এর অবজেক্টিভটা কি। যেমন আমরা একটু পরেই যদি চ্যাপ্টার 2 শুরু করি, চ্যাপ্টার 2 তে আমরা এনগেজমেন্ট লেটার পড়বো। এই এনগেজমেন্ট লেটার কোথায় বলা আছে? আইএসএ 210 এ বলা আছে, অবটেইনিং অ্যান এনগেজমেন্ট। তারপরে হচ্ছে রিকোয়ারমেন্টস, যে এই আইএস এর রিকোয়ারমেন্টস গুলা কি, আমি অডিট করতে গেলে এই আইএস এর কি কি জিনিস
কমপ্লাই করতে হবে। তারপরে আরো ডিটেল লেভেলের অ্যাপ্লিকেশন থাকে, এক্সপ্লানেটরি ম্যাটেরিয়াল, সাথে অ্যাপেন্ডিক্স থাকে। অ্যাপেন্ডিক্স এর প্লুরাল হচ্ছে অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, অ্যাপেন্ডিসেস। যেমন 700 হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড অডিট রিপোর্টের। তো সব আলোচনা করা আছে এবং শেষে যে কয়েকটা অ্যাপেন্ডিক্স বা অ্যানেক্সার আছে, স্যাম্পল অডিট রিপোর্ট কেমন হবে সেটা দেওয়া আছে। এইভাবে থাকে একটা আইএস এর স্ট্রাকচার। কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু করবে। ভ্যালু অফ দ্য স্ট্যাটিউটরি অডিট। স্ট্যাটিউটরি অডিট একটা কোম্পানি কেন করে? কারণ ইট ইজ দেয়ার লিগ্যাল রিকোয়ারমেন্ট। আমাদের কোম্পানিজ অ্যাক্ট 1994 এ বলা আছে একটা কোম্পানিকে, যারা এই 1994, আমাদের তো কোম্পানিগুলোর মাদার ল এটা। এখন যে কোনো কোম্পানি, কেউ যদি কোনো একটা কোম্পানি ওপেন করতে চায়, তাকে অবশ্যই কোম্পানিজ অ্যাক্ট 1994 এর প্রভিশন মেনে ওপেন করতে হবে। সো কোম্পানিজ অ্যাক্ট 1994 এ বলা আছে প্রত্যেক কোম্পানিকে তার অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হওয়ার পরে একজন অডিটরকে দিয়ে অডিট করাতে হবে। এটা একদম কম্পালসারি। আর এটা কেন দরকার? কারণ এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্রেডিবিলিটি বাড়ায়, বিশ্বাসযোগ্যতা বাড়ায়। একটা অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা ক্রেডিটর লেন্ড মানলে, বিশেষ করে মনে করেন ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা লেন্ডিং করে কোম্পানিগুলোকে, তারা রিলাই করে। কোম্পানি যারা মালিক, শেয়ার হোল্ডার, তারা রিলাই করে। যারা ফরেন ইনভেস্টর, তারা রিলাই করে। এরপরে বলা আছে যে স্টেজেস অফ অ্যান অডিট। একটা অডিট এনগেজমেন্টের যে স্টেজ গুলো থাকে, প্রথমে হচ্ছে অবটেনিং দ্য এনগেজমেন্ট। প্রথমে আমাদেরকে একটা এনগেজমেন্ট পেতে হয়, যেটা আপনাদের চ্যাপ্টার 2 তে আছে। তারপরে হচ্ছে প্ল্যানিং, আমরা কিভাবে কাজ করব তার প্ল্যান করতে হয়, সেটা আপনাদের চ্যাপ্টার 3 তে আছে। পারফর্মিং প্রসিডিওরস, আমরা কিভাবে কাজ করব, কিভাবে এভিডেন্স কালেক্ট করব, সেটা চ্যাপ্টার 4 এ যেমন আছে, চ্যাপ্টার 11 এ আছে স্যাম্পলিং নিয়ে। রিভিউ অ্যান্ড কমপ্লিশন। রিভিউ অন কমপ্লিশন এইটা আপনাদের এই সার্টিফিকেট লেভেলের সিলেবাসে নাই। এটা প্রফেশনাল লেভেলের অডিট এন্ড অ্যাসুরেন্সের মধ্যে আছে। এরপরে রিপোর্টিং। রিপোর্টিংটাও আপনাদের এই সিলেবাসে নাই। তারপরেও চ্যাপ্টার 4 এ 700 মানে রিপোর্টের যে এলিমেন্ট বা প্যারাগ্রাফ গুলো, সেইটা নিয়ে আলোচনা করা আছে। ওভারঅল অবজেক্টিভ অফ দ্য অডিটর। একজন অডিটরের অবজেক্টিভ কি? আমাদের আইএসএ যে 200, সেখানে বলা আছে অডিটরকে কি করতে হবে? তাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে একটা রিজনেবল অ্যাসুরেন্স দিতে হবে। আমরা প্রথম দিনই পড়েছি রিজনেবল অ্যাসুরেন্স মানে হচ্ছে হাই লেভেল অফ অ্যাসুরেন্স, বাট আমরা অ্যাবসলিউট গ্যারান্টি দেই না। তাকে কি অ্যাসুরেন্স দিতে হবে? যে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আর ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ওয়েদার ডিউ টু ফ্রড অন এরর। ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোনো মিসস্টেটমেন্ট নাই। এবং অডিটরকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে হবে, যার উপর ভিত্তি করে সে বলতে পারে যে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে কিনা ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যান অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। এই অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক আমাদের দেশের পার্সপেক্টিভে হচ্ছে আইএস এন্ড আইএফআরএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এবং তাকে কি করতে হবে? অডিট রিপোর্ট ইস্যু করতে হবে, যেটা বলা আছে আইএসএ তে। আমি আপনাদেরকে মনে হয় লাস্ট ক্লাসে বলেছিলাম কিনা জানি না, বলার কথা যে অডিট রিপোর্টের জন্য আমাদের রিলেটেড স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে 700, 701, 705, 706, টু সাম এক্সটেন্ট 710ও আসে। তারপরে হচ্ছে 720।
অডিটর যে ওপিনিয়ন দিবে এভিডেন্স কালেক্ট করে, অডিটরকে কি করতে হবে? আচ্ছা, আমার একটা ফোন আসছে, হ্যাঁ আমি একটা ফোন নেই। হ্যাঁ, নাহিদ। সরি। তো অডিটর হিসেবে আমরা যে অডিট করব, আমাকে রেলিভেন্ট এথিক্যাল রিকোয়ারমেন্টস আমাকে মিট আপ করতে হবে। আপনাদের এথিক্স এর জন্য দেখবেন যে 3টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 14, 15, 16, যেগুলো আমার পড়ানোর কথা ছিল। আমি যেহেতু পড়াতে পারবো না, এটা আপনাদেরকে মাসুদ পড়াবে। এরপরে হচ্ছে প্ল্যান এন্ড পারফর্ম দ্য অডিট উইথ প্রফেশনাল স্কেপটিসিজম। প্রফেশনাল স্কেপটিসিজম কি জিনিস একটু পরেই আমরা দেখব। তারপরে আমাকে প্রফেশনাল জাজমেন্ট ইউজ করতে হবে, সেটাও একটু পরে আছে। দেন আমাকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে হবে, যেটার উপরে বেস করে আমি আমার ওপিনিয়ন ড্র করব বা আমি আমার অডিট ওপিনিয়ন লিখব। তো একটু আগে আমরা বলছিলাম প্রফেশনাল স্কেপটিসিজম। প্রফেশনাল স্কেপটিসিজম কি জিনিস? বলা হচ্ছে যে professional skepticism is an attitude that includes a questioning mind, being alert to conditions which may indicate possible misstatement due to fraud or error, and a critical assessment of audit evidence. এটার মূল কথা হচ্ছে আমার মধ্যে সব সময় একটা কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে। তার মানে হচ্ছে আমি অডিট করতে যে আমাকে যে ধরনের এভিডেন্স বা ডকুমেন্ট আমাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, ক্লায়েন্ট আমাকে দিল আর আমি গুছিয়ে ফাইলে রেখে দিলাম, পাঞ্চ করে ফাইলে রেখে দিলাম। এই কাজ যদি আপনি করেন তাহলে আপনি আপনার প্রফেশনাল স্কেপটিসিজম ইউজ করলেন। আপনাকে যে ডকুমেন্ট দিল এটা আপনাকে কোশ্চেন করতে হবে যে এইটা আসলে সঠিক ডকুমেন্ট নাকি এটা ফেক বা জাল জিনিস, এটা কি এটার সঙ্গে রেলিভেন্ট নাকি ইরেলিভেন্ট একটা জিনিস দিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে। তো আপনার মনের মধ্যে এই কোশ্চেনটা সব সময় থাকতে হবে, আপনি এটাকে জাজ করবেন, আপনি এটাকে টেস্ট করে অ্যাকসেপ্ট করবেন। এবং এইটার কথাই লাস্টে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ অডিট এভিডেন্স। আপনি এই যে আপনি যে এটা মানবেন, মানার আগে আপনাকে ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে অডিট এভিডেন্সের, বিভিন্ন ভাবে জাজ করতে হবে, বিভিন্ন জিনিসের সঙ্গে ক্রস চেক করতে হবে, তারপরে আপনাকে ডিসিশন নিতে হবে। দিল আর আমি বিশ্বাস করে রেখে দিলাম, এইটা আসলে প্রফেশনাল স্কেপটিসিজম না। এইটা অডিটরের চূড়ান্ত মাত্রায় থাকতে হবে। এবং বলা হয়
যার প্রফেশনাল স্কেপটিসিজম যত ভালো সে তত ভালো অডিটর। যে যত ভালো, এই যে যখন আপনারা ফার্মে আসবেন অডিট করতে যাবেন, যে যত বেশি প্রফেশনাল স্কেপটিসিজম ইউজ করতে পারবেন দেখবেন যে তার অডিট তত ভালো হবে। তো এইটা করতে যে অডিটরকে কি করতে হবে দেখেন বলা আছে দিস রিকোয়ার্স অডিটর টু বি অ্যালার্ট টু অডিট এভিডেন্স দ্যাট কন্ট্রাডিক্টস উইথ আদার অডিট এভিডেন্স অবটেইন। আমি একটা এরিয়াতে কাজ করতে যে একটা এভিডেন্স পেলাম, সেম আর একটা এভিডেন্স আমাকে অন্য এরিয়াতে কাজ করতে যেয়ে দিল, তখন দুইটার সঙ্গে ক্রস চেক করতে হবে যে ওই ডকুমেন্ট আর এই ডকুমেন্ট মিলে কিনা, নাকি দুইটার মধ্যে কনফ্লিক্ট করে। কনফ্লিক্ট করলে আমাকে ফার্দার ইনকোয়ারি করে দেখতে হবে কোনটা সঠিক নাকি দুইটাই ভুল। ইনফরমেশন দ্যাট ব্রিংস ইনটু কোশ্চেন দ্য রিলায়েবিলিটি অফ ডকুমেন্ট এন্ড রেসপন্সেস। এমন কিছু তথ্য যদি আমার সামনে চলে আসে যেটা একটা ডকুমেন্টের রিলায়েবিলিটি বিশ্বাসযোগ্যতা নিয়ে কোশ্চেন উঠে আর কি যার জন্য, এবং যে রেসপন্স দিয়েছে ম্যানেজমেন্ট সেই রেসপন্সও প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমাকে ফার্দার ইনকোয়ারি করে দেখতে হবে। কন্ডিশনস দ্যাট মে ইন্ডিকেট পসিবল ফ্রড, অথবা যেটার মধ্যে আমি ফ্রড ফরজারির গন্ধ পাচ্ছি। Circumstances that suggest the need for audit procedures in addition to those required by ISA. এমন হতে পারে আমার অডিটিং স্ট্যান্ডার্ডে যা বলা আছে ক্ষেত্র বিশেষে এর বাইরে যেও আমাকে আরো বিভিন্ন ধরনের অল্টারনেটিভ অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করে দেখা লাগতে পারে ফর আওয়ার স্যাটিসফ্যাকশন। তো প্রফেশনাল স্কেপটিসিজম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমি কোনোভাবেই আনইউজুয়াল কোনো ট্রানজেকশন আমার ওভারলুক হবে না, আমি এড়িয়ে যাব না, বা আমি কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাজাম্পশন ইউজ করব না আমার অডিট করতে যে। সহজ কথা, আমাকে সবসময় কোশ্চেনিং মাইন্ড বজায় রাখতে হবে, এবং আমাকে যে এভিডেন্সই দেওয়া হোক না কেন সেটাকে ক্রিটিক্যালি অ্যাসেস করতে হবে। এটাকে যদি আমি একটু ভিন্নভাবে বলি, তার মানে হচ্ছে ম্যানেজমেন্ট আমাকে যে সমস্ত ইনফরমেশন দিবে আমি ম্যানেজমেন্টকে আনকোশ্চেনড অনেস্টও মনে করব না, আবার আনকোশ্চেন ডিসঅনেস্টও মনে করব না। আমি আমার কোশ্চেনিং মাইন্ড চালু রেখে কি করব, প্রত্যেকটা এভিডেন্সকে আমি ক্রিটিক্যালি অ্যাসেস করব। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। এরপরে বলা হচ্ছে প্রফেশনাল জাজমেন্ট। প্রফেশনাল জাজমেন্ট কি জিনিস? দ্য অ্যাপ্লিকেশন অফ রেলিভেন্ট ট্রেনিং, নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স। দেখেন কি বলছে, অ্যাপ্লিকেশন অফ রেলিভেন্ট ট্রেনিং, নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স ইন মেকিং ইনফর্ম ডিসিশন, খুব ভালো একটা সিদ্ধান্ত নিতে, অ্যাবাউট দ্য কোর্স অফ অ্যাকশন দ্যাট আর অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য সার্কামস্টেন্সেস অফ দ্য অডিট এনগেজমেন্ট। এই প্রফেশনাল স্কেপটিসিজম আসলে একদিনে তৈরি হবে না। আপনি নিজেই যখন সিএ পড়তে একটা ফার্মে আসবেন, আপনি দেখবেন যে ফার্স্ট ইয়ারে আপনার প্রফেশনাল জাজমেন্ট যা ছিল, জাজমেন্ট করার লেভেল যেটা ছিল, সেকেন্ড ইয়ারে এসে আপনার আরো ট্রেনিং বেড়েছে, আরো নলেজ বেস বেড়েছে, দেখবেন যে আপনার প্রফেশনাল জাজমেন্ট চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার এখন যে প্রফেশনাল জাজমেন্ট তৈরি হয়েছে, আপনার প্রফেশনাল জাজমেন্ট তা হয় নাই। আপনি আমাকে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখালে আমি অডিট না করে অনেক ক্ষেত্রে বলে দিতে পারবো যে তুমি এই এরিয়াতে অডিট করো, দেখো প্রবলেম আছে। আপনি দেখে আশ্চর্য হবেন যে স্যার তো এখানে অডিটই করে নাই, তাহলে স্যার বুঝলো কিভাবে? আমি বুঝছি আমার প্রফেশনাল জাজমেন্ট ইউজ করে, কারণ এই রিলেটেড ইন্ডাস্ট্রি বা কোম্পানিতে আমার কাজ করার প্রায়র এক্সপেরিয়েন্স আছে। আমি জানি এখানে কি কি সাধারণত ঘটে। আপনিও যখন আমার পজিশনে আসবেন আপনিও এটা বলতে পারবেন, আপনার প্রফেশনাল জাজমেন্টও ওই লেভেলে চলে যাবে। নরমালি কোন কোন এরিয়াতে আমাদের প্রফেশনাল জাজমেন্ট দরকার হয়? আমরা যখন ম্যাটেরিয়ালিটি লেভেল সেট করব, অডিট রিস্ক অ্যানালিসিস করব, এই ম্যাটেরিয়ালিটি অডিট রিস্ক এগুলো সব চ্যাপ্টার 3 তে আছে আপনাদের প্ল্যানিং এ। নেচার, টাইমিং এন্ড এক্সটেন্ট অফ অডিট প্রসিডিউর, আমি কি নেচারের জিনিস দেখব, কখন দেখব এবং কতটুকু দেখব, এটাও আমার প্রফেশনাল জাজমেন্টের উপরে নির্ভর করবে।
আমি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করেছি কি গ্যাদার করি নাই, সেটা আমি ডিটারমিন করব আমার প্রফেশনাল জাজমেন্ট ইউজ করে। ম্যানেজমেন্ট তার ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অ্যাপ্লাই করার ক্ষেত্রে তার যে সমস্ত প্রফেশনাল জাজমেন্ট ইউজ করার কথা, সেটা কি সে প্রুডেন্স অ্যাপ্লাই করে করেছে নাকি বায়াসড হয়ে করেছে, সেটাও আমি আমার প্রফেশনাল জাজমেন্ট দিয়ে ইভালুয়েট করব। এবং ফাইনালি আমি যে অডিট এভিডেন্স পেয়েছি, সেই অডিট এভিডেন্সের আলোকে আমি যে কনক্লুশন ড্র করব, এই কনক্লুশনটাও ড্র করব আমি আমার প্রফেশনাল জাজমেন্টটাকে অ্যাপ্লাই। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আপনারা তো ক্লাসে কেউ কথাই বলেন না। আমাকে শোনা যাচ্ছে তো নাকি? শোনা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আপনারা জেগে আছেন না ঘুমাই গেছেন? স্যার জেগে আছি। লেগে আছে স্যার। ইন্ট্রোডাকশন টু সাস্টেনেবিলিটি অ্যান্ড অ্যাসুরেন্স। আমাদের দুইটা আইএফআরএস এসেছে S1 আর S2 সাস্টেনেবিলিটির উপরে, যে ক্লাইমেট চেঞ্জ হলে আসলে কি হবে, মানে এই জিনিসগুলো কেন এসেছে। আপনারা জানেন যে আমাদের যে সমস্ত ন্যাচারাল রিসোর্সেস, এগুলো খুব স্কেয়ার্স রিসোর্সেস, তাই না, খুব দুষ্প্রাপ্য। এখন আমরা যদি এখন সব এই স্কেয়ার্স রিসোর্স ইউজ করে ফেলি, তাহলে আমাদের পরের জেনারেশন যারা আসবে এরা তো বিপদে পড়বে, এদের জন্য তো কিছু থাকবে না। সো পরের জেনারেশন যেন বিপদে না পড়ে, পরের জেনারেশনও যেন এই দুর্লভ রিসোর্স ইউজ করতে পারে, এই জন্য বলা হচ্ছে যে আমাদেরকে এই দুর্লভ রিসোর্স গুলো সাস্টেনেবল ওয়েতে ব্যবহার করতে হবে, এটার অপটিমাম ইউটিলাইজেশন করতে হবে, এবং আমাকে এই সাস্টেনেবিলিটি রিপোর্টিং, এই যে S1 S2 এর যে রিকোয়ারমেন্ট, এটা আমাদেরকে ফুলফিল করতে হবে। এখন এটা যদি কোনো কোম্পানি ফুলফিল না করে, তাহলে তার উপরে কি রেগুলেটরি অথরিটি বিভিন্ন পেনাল্টি ইম্পোজ করবে। এমনও হতে পারে যে তার লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে, তার মানে তার অ্যাবসলিউট গোয়িং কনসার্ন থ্রেট চলে আসবে, কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। তো ওই সাস্টেনেবিলিটি ইম্প্যাক্টের কথা জাস্ট কিছু হিন্টস আপনাদের এখানে দেওয়ার চেষ্টা করেছে, যেটা প্রফেশনাল লেভেলের প্রত্যেকটা চ্যাপ্টারেই একটু একটু করে রিলেট করা আছে। এই যে এনভায়রনমেন্টের উপরে কি হতে পারে, সোশ্যাল ইম্প্যাক্ট কি হতে পারে, গভর্নেন্সের কি জিনিস তাকে দেখতে হবে। সো এই জন্য বলতেছে যে আপনার এই সাস্টেনেবিলিটি জিনিসটা আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে গেলে আপনার কোয়ালিফিকেশনের মধ্যে রাখা উচিত, অন্তত এই চারটা এরিয়া: সাস্টেনেবিলিটির যে রিস্ক অ্যাসেসমেন্ট, এই রিলেটেড অ্যাসুরেন্স, গভর্নেন্স এবং সাস্টেনেবিলিটি ম্যাট্রিক্স অ্যান্ড টার্গেটস, এগুলোই পরে একটু একটু করে আসে। যে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, এই যে যদি সে এরকম এনভায়রনমেন্ট বা কোনো কিছুর যদি সে ক্ষতি করে, তাহলে তার কি ধরনের রিস্ক হতে পারে, তার ফিনান্সিয়াল, তাকে যদি জরিমানা করে তার ফিনান্সিয়াল রিস্ক হতে পারে, তার কারণে যদি পরিবেশ পলিউটেড হয় তার রেপুটেশনাল রিস্ক হতে পারে। হয়তো যেমন দেখবেন যে বাংলাদেশ থেকে যারা এই যে গার্মেন্টস এর বায়ার, তারা অনেক শক্ত শক্ত ক্লজ দেয় যে তোমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলা কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে, তুমি চাইল্ড লেবার ইউজ করতে পারবা না, এরকম কিন্তু অনেক শর্ত দেয়, বলে যে গ্রিন ফ্যাক্টরি হতে হবে তোমার। তো এগুলো যদি সে কমপ্লাই না করে, বায়াররা তাকে আর অর্ডার দিবে না, তার সঙ্গে বিজনেস বন্ধ করে দিলে তাহলে কি হবে, তখন ওই কোম্পানিটার সার্ভাইভাল ইস্যু হয়ে যাবে, তার গোয়িং কনসার্ন থ্রেট চলে আসবে। সো এই রিলেটেড রিস্ক অ্যাসেসমেন্ট তাকে করতে হবে। তারপরে তাকে অ্যাসুরেন্স দিতে হবে বা দেখতে হবে, এখানে গভর্নেন্স, এমপ্লয়ি স্পেশালিস্ট, বিজনেস পার্টনার, ফিনান্সিয়াল মার্কেট রিলেটেড যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে কভার করা। তারপরে গভর্নেন্স,
যে সে তার স্টেক হোল্ডারদেরকে রিলায়েবল ইনফরমেশন দিচ্ছে কিনা, সে তার স্টেক হোল্ডারদের ইনফরমেশন প্রদানের ক্ষেত্রে কতখানি ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করতেছে, নাকি তাদেরকে ইনফরমেশন ম্যানিপুলেট করে ভুল ইনফরমেশন দিচ্ছে। তাহলে সোশ্যাল, এনভায়রনমেন্টাল এবং ইকোনমিক ডাটা সে তার অ্যানুয়াল রিপোর্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ডিসক্লোজারে দিচ্ছে, সেগুলো রিলায়েবল কিনা, ওই জিনিসটার কথা বলা হচ্ছে। তারপর যে সাস্টেনেবিলিটি ম্যাট্রিক্স এন্ড টার্গেটস, সে ফিউচারে কি করবে, সে যদি ওই যে তার কারণে যদি এনভায়রনমেন্ট নষ্ট হয়, যে গ্রিন হাউস ইফেক্ট যেটাকে আমরা বলি, সেটার কম্পেনসেশনের জন্য সে কি করবে, এই জাতীয় জিনিসগুলো বলতে হবে। যেমন আপনারা দেখবেন যে আমাদের দেশে বিশেষ করে তো আমরা যে গাড়িগুলো ইউজ করি টয়োটার গাড়ি বেশি, বিশেষ করে টয়োটার এই যে এলিয়ন প্রিমিও, এটা আমরা খুব বেশি ইউজ করি সিডেন কার হিসেবে। এগুলোর প্রোডাকশন কিন্তু অলরেডি জাপানের টয়োটা কোম্পানি বন্ধ করে দিছে, কারণ ওই যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে হবে। এখন তারা এমন কোনো কার তৈরি করে না যে কার ফুললি ডিপেন্ডেন্ট অন আইদার অয়েল অর গ্যাস, যে অকটেন, পেট্রোল, ডিজেল বা গ্যাসে যদি চলে। যেমন তারা এখন কি করছে, হাইব্রিড গাড়ি বের করছে। হাইব্রিড গাড়িতে আপনার নর্মাল একটা গাড়ি আপনার যদি অকটেনে 10 কিলো চলে, হাইব্রিড গাড়ি 20 কিলো পর্যন্ত যায়। কেন, যে ব্যাটারি আছে ওই ব্যাটারি চার্জ হয়, ওইটা আবার গাড়িটা চলতে হেল্প করে। তারপরে তারা আর যেটা করতেছে যে একসময় তো হাইব্রিড বাদ দিয়ে তারা একেবারে কি হবে, ইলেকট্রিক কার। তখন ইলেকট্রিক কারের ক্ষেত্রে কি হবে, আমরা যেমন বাংলাদেশ অলরেডি আমাদের ঢাকা শহরে আমি যেটা শুনেছি একটা না দুইটা ইলেকট্রিক ফিলিং স্টেশন আছে। এখন আপনারা যে ফিলিং স্টেশন গুলো দেখেন, সেখানে যে আমরা হয় অকটেন, পেট্রোল, গ্যাস এগুলো নেই, এরপরে আপনি যাবেন ইলেকট্রিক ফিলিং স্টেশনে আপনার গাড়ির ব্যাটারি চার্জ দিতে। একসময় দেখা গেল সারা দেশে ইলেকট্রিক ফিলিং স্টেশন ছড়িয়ে পড়বে, সেটা খুব বেশি দূরের কথা না। তো এটা কি করেছে, টয়োটা জানে যে সে যদি এখন এই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা এই যে স্কেয়ার্স ন্যাচারাল রিসোর্স কনজিউম করে এরকম গাড়ি যদি তো আমি তৈরি করি, একসময় হয়তো জাপান সরকার আমার এই কার তৈরি করার লাইসেন্সই বন্ধ করে দেবে, বলবে যে তোমার আর গাড়ি তৈরি করার দরকার নাই, তোমার বিজনেস গুটাও, ক্লোজ অর শাট ডাউন ইউর বিজনেস। তখন তো তারা বিপদে পড়বে। এই যে একটু আগে বলেছিলাম যে S1 আর S2, S1 হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্টস ফর ডিসক্লোজার অফ সাস্টেনেবিলিটি রিলেটেড ফিনান্সিয়াল ইনফরমেশন, আর S2 হচ্ছে ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার। এখন কোম্পানিগুলোর তার ফিনান্সিয়াল স্টেটমেন্টের নোটসে এই IFRS S1 এবং S2 অনুযায়ী তাকে সাস্টেনেবিলিটি রিলেটেড ডিসক্লোজার যেমন দিতে হবে, তেমনি ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজারও দিতে হবে। এবং অডিটর হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সে এই ডিসক্লোজার গুলো ঠিক মতো দিচ্ছে কিনা। চ্যাপ্টার 1 আমাদের শেষ। আপনারা তো কেউ কোনো প্রশ্নই করেন না, কারো কোনো প্রশ্ন আছে? আমি আপনাদের MCQ নিয়ে আলোচনা করে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু আমি জানি না এরপরে ক্লাস নিতেই পারবো কিনা। অন্তত চ্যাপ্টার 2টা আমি আজকে শেষ করতে চাই। আপনাদেরকে চ্যাপ্টার 1 থেকে পসিবল MCQ কোশ্চেন কেমন হতে পারে তার একটা ধারণা আমি আপনাদেরকে দিয়েছি, তার আনসার গুলোও দিয়েছি। আপনারা যেটা আজকে আমার কাছ থেকে মেইল রিসিভ করেছেন সেখানে আছে। এবং চ্যাপ্টার 2 এরও আমি আপনাদেরকে মডেল কোশ্চেন দিয়েছি এবং আনসারও দিয়েছি। আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা আগে কোশ্চেন গুলো নিজে ট্রাই করবেন, তারপরে উত্তর দেখবেন।
আর আপনাদের বইয়ের মধ্যেও দেখবেন, যেটা হয়তো আমার এমসিকিউ তেও কভার করা আছে, বইয়ের মধ্যে দেখবেন ভিতরে ভিতরে ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, যেটা হুবহু পরীক্ষায় আসে। আর বইয়ের শেষে দেখবেন সেলফ টেস্ট কোশ্চেন আসে, সেখান থেকেও হুবহু পরীক্ষায় কোশ্চেন আসে। তো চ্যাপ্টার 1 নিয়ে কোনো কোশ্চেন না থাকলে আমি চ্যাপ্টার 2 শুরু করব। কোনো কোশ্চেন আছে আপনাদের? আপনারা কি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে কি আপনাদের কোনো চুক্তি আছে নাকি, যে ক্লাসে টিচার যদি কিছু জিজ্ঞেস করে কোনো উত্তর দেওয়া যাবে না? এরকম কোনো চুক্তিপত্রে সাইন করছেন নাকি আপনারা? না স্যার স্যার। বুক কিপিং না, রিক্যাপ জিপি তো নাই। হ্যাঁ, হ্যালো ক্লাসে রেসপন্স করেন না কেন? আপনারা কোথায় আর আমি কোথায়? এই অনলাইন ক্লাসে যদি আপনারা রেসপন্স না করেন তাহলে তো মুশকিল। স্যার বুক কিপিং রিক্যাপটা একটু বুঝে দিলে ভালো হতো। কি হয়েছে? বুক কিপিং রিক্যাপ বুক কিপিং রিক্যাপ কি জিনিস? এটা বইয়ের মধ্যে একটা মানে ইয়ে আছে। স্যার আমাদের বইয়ের মধ্যে হচ্ছে 4.7 4.8 এই দুইটা আজ চলে আসছে, কিন্তু আপনার এর মধ্যে এটা ইনক্লুড ছিল না। বুঝি নাই, আপনার কথা বুঝি নাই। স্যার আমাদের বইতে বুক কিপিং রিক্যাপ নামে একটা সেক্টর আছে, যেটা আপনার আর কি লেকচারের মধ্যে ইনক্লুড ছিল না, ওইটার কথা বলতেছিল স্যার। ওখানে কি আলোচনা করা আছে? আমি তো লেকচারের মধ্যে যে সবকিছুই থাকতে হবে এমন তো কোনো কথা নাই, ওখানে কোনো আলোচনা নাই। স্যার মেবি এটা স্টেটমেন্ট অর লেজার রিলেটেড কোন একটা কিছু, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর কি তৈরি করার কোন একটা না, ক্রাইটেরিয়া ওই বুক মেবি। কিপিং আমি আসলে ওটা দেখতে পারলে আমার জন্য সুবিধা হইতো যদি কেউ শেয়ার করে। আমার কাছে তো ম্যানুয়ালটা নাই। আমি যেটা আন্দাজে বুঝতে পারতেছি সেটা মনে হয় ওই যে রেকর্ড কিপিং এর কথা বলা হচ্ছে। যেমন আমরা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, কিসের আমাদের সোর্স ডকুমেন্ট কি থাকে? প্রথমে একটা ট্রানজেকশনের আমরা জার্নাল করি, তাই না? জার্নাল যে হিট করে আমার লেজারে, ওই লেজার থেকে আমরা সামারি করি, যেটাকে আমরা বলি ট্রায়াল ব্যালেন্স। তারপরে ওই ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে আমরা কি করি? ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। হয়তো জি ওই যে স্যার, এখন এই কিছুদিন প্রসেসটা, জি স্যার, জি স্যার, জি জি স্যার, স্যার এই এই কনসেপ্টটাই প্রসেস, স্যার। ট্রানজ্যাকশন, ওইটা ওই নমিনাল লেজার, দেন হচ্ছে হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স, দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, এই হ্যাঁ, প্রসেসটাই আমার কাছে যেহেতু ম্যানুয়ালটা নাই, আমি এই জন্য দেখতে পারতেছি না। তো আমি গেস করেই বললাম। আচ্ছা, যাই হোক। তো এটা তো সহজ জিনিস, এটা না বোঝার কি আছে? আমি কি চ্যাপ্টার 2 শুরু করব, নাকি আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। আমরা চ্যাপ্টার 1 এ ইন্ট্রোডাকশন দেখলাম। চ্যাপ্টার 2 তে হচ্ছে অবটেইনিং অ্যান এনগেজমেন্ট, মানে একটা সিএ ফার্ম একটা এনগেজমেন্ট কিভাবে পায়, একটা অডিট বা অ্যাসুরেন্স এনগেজমেন্ট সে কিভাবে অবটেইন করে। বিভিন্ন ভাবে একটা সিএ ফার্ম একটা অডিট বা অ্যাসুরেন্স এনগেজমেন্ট পায়। আমি জাস্ট খুব সহজে আপনাদেরকে সংক্ষেপে বলি। মনে করেন আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমরা লিস্টেড কোম্পানির কথা ধরি, একটা লিস্টেড কোম্পানিতে একটা সিএ ফার্ম কতদিন টানা অডিট করতে পারে জানি আমরা? 3 বছর। একটু জোরে বলেন। 3 বছর। 3 বছর, ভেরি গুড। একটা লিস্টেড কোম্পানিতে একটা সিএ ফার্ম টানা 3 বছরের বেশি অডিট করতে পারে না। আবার অডিট করতে চাইলে তাকে 3 বছরের একটা ব্রেক নিতে হয়, এটা আমরা বলি কুলিং পিরিয়ড। 3 বছর পরে সে আবার আসতে পারবে। তার মানে কি, প্রত্যেকটা সিএ ফার্ম কি করে, তারা খবর রাখে যে কোন লিস্টেড কোম্পানিতে অডিটরের এটা লাস্ট ইয়ার, মানে 3rd ইয়ার চলতেছে। তখন তারা কি করে, ওই সিএ ফার্ম গুলোতে একটা চিঠি দেয়, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইওআই,
এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, মানে আমি তোমার কোম্পানিতে অডিটর হতে চাই এই কথা বলে সে একটা ইচ্ছা প্রকাশ করে, উইথ সাথে হয়তো সে অডিট ফিটাও দিয়ে দেয়। এখন কোশ্চেন করতে পারেন যে স্যার এটা কেন করে? কারণ আমাদের কোম্পানিজ অ্যাক্টের সেকশন 210, এই জাতীয় কোশ্চেন আপনাদের পরের লেভেলে অডিট অ্যান্ড অ্যাসুরেন্সে আসবে। সেকশন 210-এ বলা আছে এমন কাউকে অডিটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না যে আপনার কোম্পানিতে অডিটর হওয়ার ইচ্ছাই প্রকাশ করে নাই। তার মানে আপনি একজনকে ধরে এনে অডিটর বানাই দিবেন, হবে না, তাকে ইচ্ছা প্রকাশ করতে হবে। এখন অডিটররা প্রোঅ্যাক্টিভলি অডিট ফার্মগুলো তাদের ইচ্ছা প্রকাশ করতে পারে, অথবা ওই লিস্টেড কোম্পানি কি করতে পারে, সে দেখতেছে যে আমার কারেন্ট অডিটরে তো এটা লাস্ট ইয়ার, সে পসিবল কিছু সিএ ফার্মকে চিঠি দিতে পারে যে তোমরা আমার এখানে অডিটর হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করো, অথবা সে কোনো নিউজ পেপারে নোটিশ দিতে পারে, টেন্ডার দিতে পারে যে আমার অডিটর লাগবে, কারা কারা আমার কোম্পানির অডিটর হতে চাও, এই কোয়ালিফিকেশন যাদের আছে তারা আমার কোম্পানিতে অডিটর হওয়ার জন্য চিঠি দাও, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দাও। আরেকটা হতে পারে যে সে ওই যে যেটা বললাম পেপার ইয়েতে যেটাকে টেন্ডারিং বলে, সে টেন্ডার করতে পারে। এখন অডিটের জন্য হতে পারে, বিভিন্ন কনসালটেন্সি বা ম্যানেজমেন্ট অ্যাডভাইজরি সার্ভিসের জন্য হতে পারে। তখন ওই টেন্ডার ইভালুয়েট করে তারা একজনকে অ্যাওয়ার্ড করে কাজের জন্য। যেটা নর্মালি হয় বোর্ড মিটিং এ অডিটরকে সিলেক্ট করে ওটা এজিএম এ যে শেয়ার হোল্ডারদের মাধ্যমে অ্যাপ্রুভ করাতে হয়। এটা মোটামুটি একটা প্রসেস। এনগেজমেন্ট আরো অনেকভাবে হয়, আপনি বিভিন্ন কানেকশনে, ফ্রেন্ডের কানেকশনে হতে পারে, রিলেটিভের কানেকশন হতে পারে, আপনার নেটওয়ার্কিং এর মাধ্যমে আসতে পারে, আমি আর এত ডিটেইলে গেলাম না। অ্যাকসেপ্টিং এন এনগেজমেন্ট, একটা সিএ ফার্ম একটা এনগেজমেন্ট যদি অ্যাকসেপ্ট করতে চায় তাকে কিছু জিনিস বিবেচনায় নিতে হয়। কিরকম? তাকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেয়, মনে করেন ওই যে বললাম 3 বছর শেষ হয়ে গেছে, 5টা সিএ ফার্ম মনে করেন ইউআই দিয়েছিল, সেখান থেকে একজনকে সিলেক্ট করেছে। তো তাকে সিলেক্ট করলেই সে অ্যাকসেপ্ট করতে পারবে না, তাকে কি করতে হবে, যে আউটগোয়িং অডিটর মানে যে সিএ ফার্ম 3 বছর শেষ করে চলে যাচ্ছে তার সঙ্গে তাকে কমিউনিকেট করতে হবে, তার কাছে জিজ্ঞাসা করতে হবে যে ভাই তুমি তো এখানে 3 বছর অডিটর ছিলা, এমন কোন প্রফেশনাল ইস্যু আছে কিনা যেটার কারণে আমার এই ক্লায়েন্টে অডিট করা উচিত না, এইটা হিসেবে তাকে একটা চিঠি দিতে। আমরা একটু পরে চিঠিটা দেখব, যে চিঠিটাকে আমরা বলি আমাদের এই অডিটিং এর ভাষায় প্রফেশনাল ক্লিয়ারেন্স। এবং আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের আমাদের যে কোড অফ এথিক্স, তো আইএসবি এর কোড অফ এথিক্স যেমন আমরা মানি ওয়ার্ল্ড ওয়াইড, প্লাস আমাদের আইসিএবি তৈরি করা একটা বাইলজ আছে যেটাকে আমরা বলি শিডিউল সি। এই বাইলজেও বলা আছে যে আপনি অডিটর যদি আপনাকে অডিটর হিসেবে কোনো কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে আপনার আগের অডিটরের কাছ থেকে প্রফেশনাল ক্লিয়ারেন্স নিতে হবে। আপনি তাকে চিঠি দিবেন, চিঠি দেওয়ার পরে এখন সে রিপ্লাই দিতে পারে নাও দিতে পারে, নর্মালি রিপ্লাই দেওয়া তার উচিত। আর রিপ্লাই যদি না দেয় আপনাকে 14 দিন অপেক্ষা করতে হবে, এটাও বাইলজে বলা আছে 14 ডেজ। 14 দিন পর্যন্ত আপনি তার রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করবেন। 14 দিন পার হয়ে যাওয়ার পরে তারপরে যদি সে রিপ্লাই না দেয় তাহলে আপনি আপনার ওন জাজমেন্ট ইউজ করে ক্লায়েন্টে অ্যাকসেপ্টও করতে পারেন, রিজেক্টও করতে পারেন। কিন্তু আপনি যদি তার কাছে প্রফেশনাল ক্লিয়ারেন্স না চান, এটা আপনার প্রফেশনাল মিসকন্ডাক্ট হবে, যেটার কারণে আইসিএবি আপনার প্র্যাকটিসিং লাইসেন্স, আপনি যে অডিটর হিসেবে প্র্যাকটিস করছেন আপনার প্র্যাকটিসিং লাইসেন্স হল্ড করে রাখতে পারে, প্র্যাকটিসিং লাইসেন্স ক্যান্সেলও করে দিতে পারে। এরপরে যেটা বলা হচ্ছে যে আপনি যে আউটগোয়িং অডিটরের সঙ্গে যোগাযোগ করবেন, এই যোগাযোগ করার আগে আপনার ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে, তাকে বলতে হবে যে আমি আপনার আউটগোয়িং অডিটরের সঙ্গে যোগাযোগ করতে চাই, আমাকে পারমিশন দেন। যদি সে পারমিশন না দেয় তাহলে আমাকে
ইনকোয়ারি করতে হবে, এক্সামিন করতে হবে যে কেন আমাকে সে পারমিশন দিল না। নর্মালি দেওয়ার কথা, যদি না দেয় তাহলে আমাকে ওই যে আমার প্রফেশনাল স্কেপটিসিজম ইউজ করতে হবে। এরপরে বলা হচ্ছে যে আমার সাফিসিয়েন্ট রিসোর্স আছে কিনা এই কাজটা করার জন্য। মনে করেন একটা সিএ ফার্ম একটা ব্যাংক অডিট করে, তো একটা ফার্মের সব সব স্টুডেন্ট স্টাফ তো ব্যাংক অডিটের জন্য এক্সপার্ট না, যারা কাজ শিখেছে তারাই পারে। এখন ওই ব্যাংক ফার্মের মনে করেন অলরেডি একটা ব্যাংক অডিট আছে, এবং ওই ব্যাংক অডিট করতে যে লোকবল লাগবে সেই লোকবল যদি দেয়া হয় তাহলে নতুন ব্যাংক অডিট করার মতো এক্সপেরিয়েন্স ম্যান পাওয়ার আর তার হাতে নাই। তাহলে ধরে নিতে হবে যে আর একটা নতুন ব্যাংক অডিট করার মতো সাফিসিয়েন্ট রিসোর্স তার কাছে নাই। সো আমি একটা এনগেজমেন্ট শুধু নিলে হবে না, সেটা কাজ করার জন্য সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার আমার থাকতে হবে। তারপরে দেখতে হবে আমাকে যে অ্যাপয়েন্টমেন্টটা দিল এই অ্যাপয়েন্টমেন্টটা ভ্যালিড কিনা, লিগাল কোনো পার আছে কিনা। তার মানে হচ্ছে আমাকে তো সে এজিএম এ অ্যাপয়েন্টমেন্ট দিবে, আমি তাকে বলবো যে ভাই আপনি যে এজিএম এর যে মিটিং হয়েছে এই মিটিংটা যে মিটিং এর ডিসিশন যে লেখা হয় এইটাকে আমরা লয়ের ভাষায় বা সেক্রেটারিয়েট ল্যাঙ্গুয়েজে বলি হচ্ছে মাইনুটস অফ দ্য মিটিং। তখন আমরা বলবো যে আপনি আমাকে মিটিং এর মাইনুটস পাঠান, সাইন মিটিং মাইনুটস, যে শেয়ার হোল্ডাররা যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমার নাম সহ যে মিটিং মাইনুটসে আছে আমাকে সেটা পাঠান। তারপরে আমাকে ওই ক্লায়েন্টের উপরে ডিউ ডিলিজেন্স করতে হবে যে এই ক্লায়েন্ট কোনো মানি লন্ডারিং এর সঙ্গে, কোনো স্মাগলিং এর সঙ্গে, কোনো টেরোরিস্ট ফাইন্যান্সিং এর সঙ্গে জড়িত কিনা। কারণ আমাদের দেশে অ্যান্টি মানি লন্ডারিং এবং টেরোরিস্ট ফাইন্যান্সিং অ্যাক্ট আছে। তো এরকম নিষিদ্ধ কাজে যদি কোনো কোম্পানি জড়িত থাকে আমার উচিত না সেখানে অডিট করা। অ্যাপয়েন্টমেন্ট কনসিডারেশন, আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিল সেই ব্যাপারে আমি কি দেখব, এই যে আমাকে প্রপার ওয়েতে এবং লিগালি দিয়েছে কিনা সেটা দেখব। শিডিউল সি অনুযায়ী এবং আইএসবি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল এথিক্স স্ট্যান্ডার্ড বোর্ড ফর অ্যাকাউন্টেন্টস, এরা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকাউন্টিং বডি এবং ফার্মের জন্য এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের জন্য কোড অফ এথিক্স তৈরি করে, যেটা এবং এটা কাদের জন্য করে, তারা করে হচ্ছে আইফ্যাক এর মেম্বারদের জন্য, আইএফএসসি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস। আমাদের আইসিএবি হচ্ছে ওই আইফ্যাক এর ফাউন্ডিং মেম্বার। সো আইসিএবি আইএসবি এর কোড অফ এথিক্স মানতে বাধ্য আইসিএবি, আর আমরা যেহেতু আইসিএবি এর মেম্বার সো আমরা ওটা আইএসবি এর কোড অফ এথিক্স মানতে বাধ্য। তাহলে আমাকে কি দেখতে হবে, আমার আইসিএবির যে শিডিউল সি অ্যাজ ওয়েল অ্যাজ আইসিএবির কোড অফ এথিক্স এইটা অনুযায়ী আমার ওই নতুন ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে বিশেষ করে ইন্ডিপেন্ডেন্সের কোনো হ্যাম্পার হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। সো ইন্ডিপেন্ডেন্সের হ্যাম্পার যদি হয় তাহলে আমি ওই ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করতে পারবো না। তারপরে আমার অ্যাপয়েন্টমেন্টটা প্রপার এবং লিগালি হলো কিনা যেটা বললাম, এখানে দুইটা জিনিস আমাকে দেখতে হবে। একটা হচ্ছে আউটগোয়িং অডিটর যে চলে যাচ্ছে তাকে জোর করে বাদ দিচ্ছে কিনা, তাকে ডিউ প্রসেসের মাধ্যমে সে তার এক্সিট হচ্ছে কিনা, আর আমার ডিউ প্রসেসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কিনা, দুইটা জিনিসই আমাকে দেখতে হবে। অ্যাকসেপ্টেন্স প্রসিডিউরে এসে আমি আবার দেখব যে আসলে আমি এই কাজটা করার জন্য প্রফেশনালি কোয়ালিফাইড কিনা, মানে ওই কাজটা করার মতো সাফিসিয়েন্ট এবং স্কিলফুল রিসোর্স আমার ফার্মে আছে কিনা। আমাকে এখানে যেটা দেখতে হবে, প্রথমে দেখতে হবে আমার লিগাল এবং এথিক্যাল রিকোয়ারমেন্ট,
এবং আর একটা জিনিস বলা বলা হচ্ছে যে কোনো একটা ক্লায়েন্টের সঙ্গে আর একটা ক্লায়েন্টের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, এটা আপনাদেরকে চ্যাপ্টার ওই যে 13, 14, 14, 15, 16 ওইখানে এথিক্সে পড়ানো হবে, যেটা আমারই পড়ানোর কথা ছিল, আমি পড়াতে পারবো না, হয়তো মাসুদ আপনাদের পড়াবে। আমি যদি হালকা বলি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে মানে কোনো দুইটা কোম্পানি যদি খুব ক্লোজ কম্পিটিটর হয়, যেমন আমাদের এই যে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, মনে করেন রবি আর জিপি মানে গ্রামীণ ফোন, এরা কিন্তু খুব ক্লোজ কম্পিটিটর। এখন আপনি মনে করেন আপনার সিএ ফার্ম অলরেডি গ্রামীণ ফোন অডিট করে, এখন আপনি রবিরও অডিটর হতে চান, তখন আপনাকে রবি এবং জিপি দুইজনের সঙ্গে যোগাযোগ করতে হবে। জিপি কে বলতে হবে যে আমি তো অলরেডি আপনার অডিটর, আমি যদি রবিতে অডিট করি আপনার কোনো অবজেকশন আছে কিনা। আর রবিকে বলতে হবে আপনি তো আমাকে অডিটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিতে চাচ্ছেন, অলরেডি কিন্তু জিপিও আমার ক্লায়েন্ট, আপনার কোনো অবজেকশন আছে কিনা। যদি জিপি বলে যে না, রবি অডিট করতে চাইলে আমার অডিট ছেড়ে দিতে হবে, তাহলে আপনাকে যে কোনো একটা রেখে আরেকটা বাদ দিতে হবে। আর যদি দুইজনই বলে যে না, আপনি যদি দুইটা টিমকে ফিজিক্যালি সেপারেট করেন, দুইটা টিমের মধ্যে যদি কোনো আপনার ম্যান পাওয়ার ওভারল্যাপিং না হয়, তারা যদি নিজেদের মধ্যে ইন্টারনাল শেয়ারিং না করে, তাহলে ঠিক আছে। আর যদি তারা এভাবে এগ্রি করে তো ঠিক আছে, আদারওয়াইজ এটা করা যাবে না। এনশিওরিং এক্সিস্টিং রিসোর্সের এডিকুয়েট, আমার এডিকুয়েট ম্যান পাওয়ার আছে কিনা, তাদের ওই সময় কাজ করার জন্য তারা অ্যাভেলেবেল বা ফ্রি থাকবে কিনা, এবং ওই সর্ট অফ টেকনিক্যাল এক্সপার্টিজ আছে কি। তারপরে বলা হচ্ছে অবটেন রেফারেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। বলতেছে মেক ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারিজ ইফ ডিরেক্টরস আর নট পার্সোনালি নোন। আপনি যদি ওই কোম্পানির মালিক বা তাদের ডিরেক্টরদের সম্পর্কে না জানেন, তাহলে আগে তাদের সম্পর্কে খোঁজ খবর নেন। আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিছু বিশেষ গ্রুপ আছে, আমি কারোর নাম বলে নিজের বিপদ ডেকে আনতে চাই না, সেখানে অডিট করে আপনি যদি বলেন কোয়ালিফাইড অডিটরি ওপিনিয়ন দিবেন, আপনার মতো দুই চারটা মানুষ হজম করে, আমার মতো আপনার মতো মানুষ হজম করে, এটা তাদের কাছে ডাল ভাত। তো তাহলে আপনি ওই কোম্পানি অডিট করবেন কিনা আপনাকে চিন্তা করতে হবে। কমিউনিকেট উইথ প্রেজেন্ট অডিটর, যে অডিটর এখন আছে বা চলে যাচ্ছে তার সঙ্গে আমার যোগাযোগ করতে হবে। মোটামুটি আমরা দুইটা কারণে যোগাযোগ করি, একটা হচ্ছে তার কাছে জানতে চাই এমন কোনো কারণ আছে কিনা যেটার কারণে আমার এই ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করা উচিত না, আর একটা হচ্ছে সে যেহেতু এতদিন এখানে অডিট করতো, এখান থেকে যে প্রফেশনাল ফি এই বেনিফিটটা সে নিত, এখন তার ওই বেনিফিটটা আমি নিব। সো অ্যাজ এ কার্টেসি, অ্যাজ এ ম্যাটার অফ কার্টেসি, সৌজন্যতা বশত আমি তাকে চিঠি দিয়ে তার সঙ্গে যোগাযোগ করব। কিছু বেসিক ফ্যাক্টরের কথা বলা হচ্ছে, আমরা দেখতে পারি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করার আগে, যে ওই ক্লায়েন্টের যে ম্যানেজমেন্ট তাদের ইন্টিগ্রিটি কেমন। আর যদি একজন বা গুটি কয়েক ডমিনেটিং পার্সোনালিটিস থাকে, তাহলে কিন্তু মুশকিল। তাহলে সেই ক্লায়েন্ট আমি অ্যাকসেপ্ট করব কিনা, ওই যারা ডমিনেট করে তাদের ইন্টিগ্রিটি লেভেল কেমন সেটা আমাকে দেখতে হবে। তারপরে ক্লায়েন্টটা আমার জন্য হাই রিস্কি ক্লায়েন্ট না লো রিস্কি ক্লায়েন্ট, সেটাও আমাকে দেখতে হবে। তো এখানে কিছু ফ্যাক্টরের কথা আপনাকে বলছে টেবিলে, যে এই জিনিসগুলো থাকলে সেই ক্লায়েন্টটা আপনার জন্য লো রিস্ক, আর কিছু জিনিস থাকলে বলা হচ্ছে সেটা আপনার জন্য হাই রিস্ক। যেমন গুড লং টার্ম প্রসপেক্ট, যার ভবিষ্যৎ দেখতেছেন ভালো, উজ্জ্বল, উত্তরোত্তর প্রফিট করবে, ভালো কোম্পানির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ভালো, সেটা আপনার জন্য লো রিস্কি। পুয়ার রিসেন্ট অর ফোরকাস্টেড পারফরমেন্স, আপনি দেখলেন যে কোম্পানি এখনই লসে আছে, অথবা এখন লাভে থাকলেও ভবিষ্যতে তার বিজনেস প্রজেকশন বা ফোরকাস্ট ভালো না, অচিরেই সে লাভ থেকে লসে চলে যাবে, তার মানে কোম্পানিটা সামনে যেয়ে ঢুকবে। ওয়েল ফাইন্যান্সড, যার কোনো ফিনান্সিয়াল প্রবলেম নাই, ক্যাশ ক্রাইসিস নাই, লিকুইডিটি ক্রাইসিস নাই, সেটা আমার জন্য লো রিস্কি।
আর ল্যাক অফ ফাইন্যান্স, তার অলরেডি লিকুইডিটি ক্রাইসিস আছে, এখন সে কি করবে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট ম্যানিপুলেট করে ফাঁপিয়ে ফুলিয়ে ভালো অবস্থা দেখিয়ে ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করবে। স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল, যেখানে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম স্ট্রং সেখানে ফ্রড ফরজারি হওয়ার সুযোগ কম। সিগনিফিকেন্ট কন্ট্রোল উইকনেস, যে কোম্পানিতে পদে পদে কন্ট্রোল উইকনেস আছে সেটা আপনার জন্য হাই রিস্ক। কনজারভেটিভ প্রুডেন্ট অ্যাকাউন্টিং পলিসি, কনজারভেটিভ প্রুডেন্ট অ্যাকাউন্টিং পলিসি মানে হচ্ছে একেবারে শিওর না হইলে সে রেভিনিউ রিকগনাইজ করে না, আর মোটামুটি যদি বুঝতে পারে এখানে তার লস হওয়ার বা এক্সপেন্ডিচার ইনকার করার সম্ভাবনা আছে তাহলে সে প্রভিশন ক্রিয়েট করে। তার মানে সে খুবই কনজারভেটিভ, খরচ সম্ভাব্য খরচ হইলেও রেকর্ড করে, আবার সম্ভাব্য রেভিনিউ হইলে রেকর্ড করে না, শিওর হওয়ার পরে রেকর্ড করে, এটা ভালো। আবার দেখলেন এভিডেন্স অফ কোশ্চেনেবল ইন্টিগ্রিটি, ডাউটফুল অ্যাকাউন্টিং পলিসি, সে রেভিনিউর হয়তো সম্ভাবনা আছে শিওর না, তারপরে রিকগনাইজ করে বসে আছে, তার অ্যাকাউন্টিং পলিসি ডাউটফুল, এক এক সময় এক এক পলিসি ফলো করতে যায়, কোনো কনসিস্টেন্সি নাই, তাহলে সেটা আপনার জন্য রিস্কি। কম্পিটেন্ট অনেস্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ক্যাপাবল প্লাস অনেস্ট, তাহলে সেই ক্লায়েন্ট আপনার জন্য লো রিস্ক। ল্যাক অফ ফাইন্যান্স ডিরেক্টর, মানে নর্মালি ফাইন্যান্স ডিরেক্টর কারা হয়? একজন প্রমিনেন্ট এবং এক্সপেরিয়েন্স চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, যেখানে ফাইন্যান্স ডিরেক্টর নাই, হতে পারে সেইখানে ফাইন্যান্সে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টই নাই, তাহলে এই যে IFRS কমপ্লাই করে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে, এই তৈরি করার ক্যাপাসিটি হয়তো তাদের নাই। তো এরকম যদি হয় তাহলে সেই ক্লায়েন্ট আপনার জন্য হাই রিস্ক। ফিউ আনইউজুয়াল ট্রানজেকশন, যেখানে আনইউজুয়াল ট্রানজেকশন হয় একদম হাতে গোনা, আর সিগনিফিকেন্ট আনএক্সপ্লেইনড ট্রানজেকশনস or transaction with connected companies, মানে প্রচুর আনএক্সপ্লেইন বা আনইউজুয়াল ট্রানজাকশন আছে, আবার কি তার কানেক্টেড কোম্পানি, তার যে মানে রিলেটেড কোম্পানিগুলো আছে একটা গ্রুপের বিভিন্ন সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে তার প্রচুর ট্রানজাকশন। যেমন কি করে, অনেক সময় কোম্পানিগুলো তার যে কোম্পানিটার এখন ট্যাক্সেবল ইনকাম আছে সেখান থেকে সে অনেক সময় ইনকাম কি করে, তার ট্যাক্স এক্সেম্পটেড বা ট্যাক্স হলিডে এনজয় করতেছে এরকম কোম্পানিতে শিফট করে দেয় যাতে ট্যাক্স না দিতে হয়, এই কাজও করে। কোনো কোশ্চেন আছে? হুম, স্যার বলেন স্যার। স্যার কোনো কোম্পানি যদি গোয়িং কনসার্ন রিস্কে থাকে তাদেরও অডিট তো কেউ না কেউ করে, তো হ্যাঁ, সেটা কিসের উপর বেস করে হচ্ছে তারা মানে এনগেজমেন্টে যায়? গোয়িং কনসার্ন নিয়ে আপনি ভালো কোশ্চেন করছেন, যদিও আপনার এই এই সার্টিফিকেট লেভেলের সিলেবাসে এটা নাই, এটা প্রফেশনাল লেভেলের সিলেবাসের জন্য মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং চ্যাপ্টার, যেখান থেকে পারলে প্রতি বছরই কোশ্চেন আসে। তো এইটার জন্য আমাদের একটা অডিটিং স্ট্যান্ডার্ড আছে যার নাম হচ্ছে ISA 570 গোয়িং কনসার্ন। ওই 570-তে বলা আছে যে একটা কোম্পানি কি কি কারণে তার গোয়িং কনসার্ন থ্রেট থাকতে পারে, গোয়িং কনসার্ন থ্রেট যদি থাকে সেখান থেকে উত্তরণের কোম্পানির উপায় কি, যদি গোয়িং কনসার্ন থ্রেট থাকে তাকে এডিকুয়েট ডিসক্লোজার দিতে হবে, যদি না দেয় আমার অডিট রিপোর্ট কেমন হবে। আবার আমি দেখলাম এই কোম্পানি গোয়িং কনসার্ন হবেই না, আমি বুঝতে পারতেছি 6 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, তখন তার গোয়িং কনসার্ন বেসিসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি না করে ব্রেকআপ বেসিসে তৈরি করা উচিত। কিন্তু সে জোর করে যদি গোয়িং কনসার্ন বেসিসে তৈরি করে তাহলে আমি সবচেয়ে খারাপ ওপিনিয়ন, যেটাকে আমরা বলি অ্যাডভার্স ওপিনিয়ন, খারাপ ওপিনিয়ন দিব। এরকম সব কিছু আপনার ওই ISA 570 অডিটিং স্ট্যান্ডার্ডে বলা আছে। এটা যখন সেকেন্ড লেভেলে যাবেন ডিটেল পড়তে হবে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ।
আর কোনো কোশ্চেন আছে নাকি আমি সামনে আগাবো? আগাবো? জি স্যার, আগাতে পারেন। স্যার আগাতে পারেন। আপনাদের কথা বলতে এত কষ্ট কেন আমি বুঝি না তো। নাকি আপনাদের ডিভাইস ইস্যু, ডিভাইসে কোনো সমস্যা আছে? নাকি কারোর সাথে চুক্তি করা আছে ক্লাসে স্যারের সাথে কথা বলা যাবে না? কোনটা? না স্যার, কোনো চুক্তি নাই। তাহলে কথা বলেন না কেন? নাকি আপনারা এই কাজ করেন? আমার এই সন্দেহটা হয় যে আসলে আপনারা ক্লাসে ঢুকে হয়তো অন্য কিছু করতেছেন। টিচারের ক্লাসের প্রতি কোনো মনোযোগ নাই। আপনি আসলে ক্লাস প্রেজেন্টের জন্য ক্লাসে ঢুকছেন। স্যার কি পড়াইলো না পড়াইলো এটা নিয়ে আপনার কোনো হেডেক নাই। এরকম কিছু নাকি? না স্যার, শুনতেছি। না স্যার, ক্লাস করতেছি স্যার। না স্যার। আর স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে স্যার আমাদের তো চিন্তা নেই, আমাদের অলরেডি হচ্ছে অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ও এই জন্য হচ্ছে ক্লাসে এত উপস্থিতি কম। এইবার বুঝতে পারছি। আচ্ছা যাই হোক। স্যার আপনি অনেক ভালো পড়ান, তো এজন্য কোশ্চেন করার কিছু থাকে না আসলে। আমি ভালো পড়াই কে বললো? আপনি বললেন না কারো কাছে শুনছেন? না, আমি তো ক্লাস করতেছি, এই জন্য বললাম আর কি। আমারে খুশি করার জন্য বললেন নাকি? না না স্যার, আসলে স্যার, আপনি মানে যেভাবে বুঝাচ্ছেন আসলে মানে কনফিউশন থাকছে না। আচ্ছা। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে যে আমি তো এখনো একটা ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট। আমি এর সম্পর্কে যে এত কিছু জেনে বুঝে আমি তাকে অবটেইন করার জন্য যে ডিসিশনটা নিব, তাহলে আমি ইনফরমেশন গুলো কোথা থেকে পাবো? এই সোর্স অফ ইনফরমেশন কোথা থেকে আসবে আমার নতুন ক্লায়েন্টের? যেমন বলতেছে ওই ক্লায়েন্টের যারা ব্যাংকার বা সলিসিটার মানে তার যে লয়ার, তাদের মাধ্যমে পেতে পারি। রিভিউ অফ ডকুমেন্টস মানে হচ্ছে তার মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা লিস্টিং পার্টিকুলার্স। সে যদি লিস্টেড কোম্পানি হয় তো ডিএসসি সিএসসি ওয়েবসাইটে গেলে তারা অনেক তথ্য পাবেন। সে যদি ক্রেডিট রেটিং করে থাকে তার ক্রেডিট রেটিং এজেন্সি থেকে ইনফরমেশন পাওয়া যাবে। তার প্রিভিয়াস ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে বা প্রিভিয়াস অডিটরের ইনফরমেশন থেকে বা লিস্টেড কোম্পানি হলে আপনি তার ওয়েবসাইটে গেলে তার অ্যানুয়াল রিপোর্ট পাবেন, যেখানে কোম্পানি রিলেটেড অনেক তথ্য প্লাস তার লাস্ট ইয়ারের অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যালং উইথ অডিট রিপোর্ট সেটাও আপনি পেয়ে যাবেন। তারপরে বলা হচ্ছে রিভিউ অফ রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ডস। আপনি আপনার যে প্রসপেক্টিভ যে ক্লায়েন্ট, সে যে ইন্ডাস্ট্রিতে আছে ওই ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো ল বা স্ট্যান্ডার্ড যদি থাকে সেটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। যেমন আপনি যদি কোনো ব্যাংক অডিট করতে চান তাহলে আমরা জানি কি ব্যাংক অডিটের জন্য আবার একটা স্পেশাল ল আছে, যেটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। এটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। আবার ব্যাংকগুলোর একটা প্রাইম রেগুলেটর আছে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম বিভিন্ন ধরনের সার্কুলার, গাইডলাইন, নোটিফিকেশন এগুলো ইস্যু করে। সেগুলো সম্পর্কেও আপনার ভালো ধারণা থাকতে হবে, আদারওয়াইজ আপনি ব্যাংক অডিট ঠিক মতো করতে পারবেন। কমিউনিকেশন উইথ রিটায়ারিং অর প্রিভিয়াস অডিটর, যেটা বলেছিলাম যে আমাদের আউটগোয়িং অডিটরের সঙ্গে কমিউনিকেশন করতে হয়। তো কমিউনিকেশন করার আগে শুরুতে আমাকে ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নিতে হয়। যদি ক্লায়েন্ট পারমিশন না দেয়, রিফিউজ করে, তাহলে হয়তো আমি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট নাও করতে পারি। তবে এটাও আবার মনে রাখা উচিত যে আমাকে লাস্ট ইয়ারের অডিটরের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না, এই কারণেই আমি ক্লায়েন্টটাকে রিফিউজ করব, এমনও কোনো কথা নাই। তবে নর্মাল সিনারিও যেটা হচ্ছে পারমিশনটা দেওয়া হয়। পারমিশনটা দিলে আমরা কি করব,
ওই আউটগোয়িং বা প্রিভিয়াস বা রিটায়ারিং অডিটরের সঙ্গে আমরা কমিউনিকেট করব। সো আমি একটা চিঠি লিখবো, চিঠিতে অবভিয়াসলি একটা ডেট থাকবে, যাকে অ্যাটেনশন যে সিএ ফার্মকে লিখবো তাকে অ্যাড্রেস করব। রেফারেন্স হিসেবে আমি ওই কোম্পানির নাম দিব যে কোম্পানিতে আমি অডিট করতে চাচ্ছি। সো আমরা নর্মালি যেটা লিখি যে প্রথমে তাকে আমরা জানাই যে আমরা ওই কোম্পানিতে অডিটর হিসেবে এই পিরিয়ডের জন্য অ্যাপয়েন্টেড হয়েছি। তারপরে তাকে আমরা বলি যেহেতু আপনি ওই কোম্পানির প্রিভিয়াস অডিটর ছিলেন, সো আমাদেরকে জানান যে উই উড লাইক টু নো ফ্রম ইউ if there is any professional reason as to why we should not accept the appointment. এমন কোন প্রফেশনাল রিজন আছে কিনা, এমন কোন প্রফেশনাল কারণ আছে কিনা যে কারণে আমার এই ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করা উচিত না। এই কমিউনিকেশনের পরে আমরা একেবারে procedures are to be carried out after accepting nomination, মানে আমি ক্লায়েন্টে অ্যাকসেপ্ট করে ফেলছি। তো তখনও আমাকে দেখতে হবে যে আউটগোয়িং অডিটরকে যদি রিমুভ করে তার রিমুভালটা ঠিক ছিল কিনা, দেশের প্রচলিত আইন মেনে করা হয়েছে কিনা। বলতে পারেন স্যার এটা কোথায় বলা আছে? কোম্পানিজ অ্যাক্টের সেকশন 210 বলা আছে 4টা কারণ ছাড়া একজন অডিটরকে চাইলে একটা কোম্পানি বাদ দিতে পারে। একটা হচ্ছে ডেথ, যদি অডিটর মারা যায়। 2 নাম্বার হচ্ছে ইনক্যাপাসিটি, যদি অডিটর ইনসেন্ট বা পাগল হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে ডিসঅনেস্টি, যদি সে আগের বার অডিট করতে যে ম্যানেজমেন্টের সঙ্গে কলুটেড হয়ে তার কাছ থেকে দেখা গেল টাকা নিল, এরকম ডিসঅনেস্ট কিছু যদি প্রুভড হয়। আর একটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন, যেটা আমরা আজকে লেকচারের একদম শুরুতে চ্যাপ্টার 1 যেটা পড়েছিলাম, ওই যে কে অডিটর হতে পারবে না একটা কোম্পানি, ওই ডিসকোয়ালিফিকেশনের ক্লজে যদি সে পড়ে যায়। এই 4টা কারণ ছাড়া অডিটরকে বাদ দেওয়া যাবে না। এবং তাকে বাদ দিতে গেলে সেকশন 211 বলা আছে যে তাকে নোটিশ দিতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই প্রসেসটা আপনাকে ফলো করে তারপর তাকে বাদ দিতে হবে। ওই যে ভ্যালিড নোটিশেরই কথা বলা হচ্ছে, যেটা সেকশন 211। তারপরে আমার অ্যাপয়েন্টমেন্ট ভ্যালিড কিনা, আমি ওই যেটা বললাম আগেই বলেছি, আমার যে কোম্পানি যে এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং এর যে ডিসিশন, তার যে মিটিং মাইনুট সেটা আমি নিব। দেন আমি কি করব, একটা এনগেজমেন্ট লেটার দিব কোম্পানির ডিরেক্টরদের বরাবর। এরপরে 2টা প্যারাগ্রাফ আছে। প্রথম প্যারাগ্রাফে বলা আছে যে এরকম যদি হয় আউটগোয়িং বা রিটায়ারিং অডিটরের ফি এখনো আনপেইড। সো এইটা দেখেও শুধু আমার অ্যাপয়েন্টমেন্টটা ডিক্লাইন করা উচিত না, বাট আমার যেটা করা উচিত, আমি ক্লায়েন্টকে বলবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি আউটগোয়িং বা রিটায়ারিং অডিটরের অডিট ফিটা পরিশোধ করেন। তারপরে আউটগোয়িং অডিটরের কাছে কোম্পানির যত বুকস পেপারস বা তার যদি পলিসি বা বিভিন্ন জিনিস থাকে সেই জিনিসগুলো আমি তার কাছ থেকে নিয়ে নিব। এমন যদি হয় যে তাকে ফি দেয় নাই, আউটগোয়িং অডিটর বলছে না এই জিনিসগুলো আমি তোমাকে দিব না যতক্ষণ না পর্যন্ত সে আমার ফি পরিশোধ করবে, তো আমি আবার ক্লায়েন্টকে বলবো যে দ্রুত তার ফিটা পরিশোধ করেন, কারণ এগুলো ছাড়া তো আমি অডিট করতে পারবো না। এতক্ষণ যে আমি ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স প্রসিডিউরের কথা বললাম, দিস ইজ রিগার্ডিং অডিট এনগেজমেন্ট, স্ট্যাটিউটরি অডিট এনগেজমেন্ট। আদার যে সমস্ত অ্যাসুরেন্স এনগেজমেন্ট আছে সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব? আদার অ্যাসুরেন্স এনগেজমেন্টের ক্ষেত্রেও আমরা এই অডিট এনগেজমেন্টের যে প্রসেস, এই প্রসেসগুলাই ফলো করব, বাট
দুই একটা জিনিস হয়তো আমি অত রিগোরাসলি ফলো করবো না, যেমন এথিক্যাল রিকোয়ারমেন্ট। অডিটের ক্ষেত্রে আমার ইন্ডিপেন্ডেন্স মেনটেন করা যতখানি জরুরি, এটা অন্য এনগেজমেন্টের ক্ষেত্রে তেমন জরুরি না। অডিটের ক্ষেত্রে আমাকে রিস্ক অ্যাসেসমেন্ট করা যতখানি জরুরি এবং খুব রিগোরাস রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, যেটা আমার অন্য এনগেজমেন্টের ক্ষেত্রে, অন্য অ্যাসুরেন্স এনগেজমেন্টের ক্ষেত্রে এতখানি জরুরি না। দেন বলা হচ্ছে মানি লন্ডারিং রেগুলেশনস। আমাদের দেশে যে এন্টি মানি লন্ডারিং অ্যাক্ট, সেটা যদি আমি ভুল না করে থাকি এটা এসেছে 2012 সালে, এন্টি মানি লন্ডারিং অ্যাক্ট 2012। সেখানে কয়টা পার্টিকে বলা আছে যে মানি লন্ডারিং এর ইনফরমেশন পেলে বাংলাদেশ ব্যাংকের একটা উইং আছে যেটাকে বলা হয় সংক্ষেপে বিএফআইইউ। বিএফআইইউ মানে হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তাদেরকে সরাসরি আপনাকে জানাতে হবে। ওই ক্লায়েন্টকেও বলা যাবে না যে আমি এই বিএফআইইউ কে জানাচ্ছি। ওই আইনে আপনাকে 4-5টা, সম্ভবত 4টা পার্টিকে এই অথরিটি দেওয়া হয়েছে। তার মধ্যে ব্যাংক একটা, আমরা অডিটর একটা, রিয়েল এস্টেট কোম্পানি একটা, আর একটা ভুলে গেছি। সো আমরাও এর মধ্যে আছি। আমাদের উচিত হচ্ছে এটা জানানো। সো আমাদের উচিত কি, যে এই ক্লায়েন্টের ডিউ ডিলিজেন্স করা, ক্লায়েন্ট সম্পর্কে আমার সমস্ত তথ্য হবে। যদি কোনো ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট হয় তাহলে তার ফটোগ্রাফ নিব, তার প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস নিব, তার ফুল নেম নিব, তার এনআইডি নিব, তার পাসপোর্ট নিব, তার ইউটিলিটি গ্যাস বিলের কপি নিব, তার ড্রাইভিং লাইসেন্স নিব, যাতে তাকে ট্রেস করা যায়। আর কোম্পানির ক্ষেত্রে তার সমস্ত লিগ্যাল ডকুমেন্ট, যেমন একটা কোম্পানির আমাদের যেমন জন্ম নিবন্ধন আছে, ক্লায়েন্টেরও কিন্তু একটা কোম্পানিরও কিন্তু বার্থ সার্টিফিকেট আছে। কোম্পানির বার্থ সার্টিফিকেট কাকে আমরা বলি? সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। সেটা লাগবে। তার যে সংবিধান বা দলিল, সেটাকে আমরা বলি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আর একটা কোম্পানি ডে টু ডে অপারেশন করবে, তার যে গাইডলাইন, সেটাকে আমরা বলি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। তারপরে তার অ্যাড্রেস, রেজিস্টার্ড অ্যাড্রেস কোথায়, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী। তারপরে তার শেয়ার হোল্ডার এবং ডিরেক্টরদের লিস্ট, এটা আমাকে নিতে হবে। এবং এটা যেটা বলা হচ্ছে কমপক্ষে 5 বছর এটা আমাকে মেনটেন করতে হবে, আনটিল তার সঙ্গে আমার সম্পর্ক শেষ হওয়ার পরে। যদিও এটা আমরা বুঝতেই পারতেছেন এটা ইউকের বই, সো এটা ইউকে ওই দেশের আইন অনুযায়ী। আমাদের দেশের আইন অনুযায়ী কিন্তু আসলে এই 5 বছর রাইট না। কিন্তু আপনার যদি এই বই থেকে কোশ্চেন করে আর এটা থাকে, আপনাকে আসলে এটাই অ্যান্সার করতে হবে। যেমন আমাদের কোম্পানিজ অ্যাক্টের সেকশন 181, সেখানে বলা আছে যে ফিনান্সিয়াল ট্রানজেকশন অ্যালং উইথ ভাউচার ইন গুড অর্ডার একটা কোম্পানিকে মেনটেন করতে হয়, প্রিজার্ভ করতে হয় আপ টু 12 ইয়ার্স। তাহলে আমি যাকে অডিট করলাম তাকে যদি তার ইনফরমেশন 12 বছর রাখতে হয়, তাহলে আমি যদি 5 বছর পরে তার ইনফরমেশন নষ্ট করে ফেলি বা ফেলে দেই, হয়তো 10ম বছরে যে কোর্টে একটা কেস উঠলে কোর্ট আমাকে বললো যে অডিটর আপনি তো এখানে ছিলেন, অডিটর আপনি আপনার ওয়ার্কিং পেপার ফাইল কোর্টে সাবমিট করেন। তখন আপনি বললেন যে স্যার আমার তো 5 বছরের পলিসি ডকুমেন্ট রিটেনশন, আমি তো নষ্ট করে ফেলছি, ডিস্ট্রয় করে ফেলছি। তখন বললো যে আপনি এটা করলেন কোন বেসিসে? আপনার তো আপনার জাজমেন্ট, প্রফেশনাল জাজমেন্ট ইউজ করা উচিত ছিল। আপনার ক্লায়েন্ট যতদিন মেনটেন করবে আপনার তো অন্তত ততদিন মেনটেন করা উচিত ছিল। সো এই জাতীয় কোশ্চেনের মুখে আমরা পড়তে পারি। আমাদের দেশে কমপক্ষে 12 বছর আসলে রাখা উচিত। কিন্তু আপনার যদি এরকম কোশ্চেন আসে, দেখলেন যে 12 বছর নাই, 5 বছর আছে, আর আপনার ম্যানুয়ালে যেহেতু এটা আছে, তাহলে সেফ হচ্ছে এই আনসার করা। এবং আপনার ফুল ওয়ার্কিং পেপার ফাইল এগুলো আপনাকে রাখতে হবে। অ্যাগ্রিং টার্মস অফ এনগেজমেন্ট, যেটা আমরা এনগেজমেন্ট লেটারের দিকে যাচ্ছি, যার আইএসএ হচ্ছে আইএসএ 210।
যে আমরা একটা ক্লায়েন্টে যে অডিট করব, অডিট করার আগে ম্যানেজমেন্ট এবং দোজ চার্জ উইথ গভর্নেন্স হচ্ছে আমাদের এই আইএসএ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং এর একটা টার্মিনোলজি। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের অ্যাপেক্স বডি, টপ মোস্ট অথরিটি। কোম্পানির ক্ষেত্রে টপ মোস্ট অথরিটি কি? বোর্ড অফ ডিরেক্টরস। সো এখানে একটা কোম্পানির ক্ষেত্রে দোজ চার্জ উইথ গভর্নেন্স হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস। এই ম্যানেজমেন্ট অথবা বোর্ড অফ ডিরেক্টরস অর বোথ, এদের সঙ্গে আমাকে টার্মস কন্ডিশনে আগে অ্যাগ্রি করতে হবে। এই টার্মস কন্ডিশনে অ্যাগ্রি করার জন্য আমরা এনগেজমেন্ট লেটার দেই। সেখানে ক্লিয়ারলি বলা থাকে ম্যানেজমেন্টের কি দায়িত্ব এবং আমাদের কি দায়িত্ব। এই এগ্রিমেন্টটা অবশ্যই হতে হবে লিখিত। সেখানে আমার অডিটের স্কোপের কথা বলা থাকবে, অডিটের লিমিটেশনের কথা বলা থাকবে, অডিটরের রেসপন্সিবিলিটি এবং দোজ চার্জ উইথ গভর্নেন্সের রেসপন্সিবিলিটির কথা বলা থাকবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোন রিপোর্ট অনুযায়ী করব সেটা থাকতে হবে। আমি কি ধরনের রিপোর্ট দিব, ওই যে 700 সিরিজ ইউজ করে আমি রিপোর্ট দিব, সেই কথাটা বলা থাকবে। তারপরে আরো বিভিন্ন প্র্যাকটিক্যাল ডিটেলস থাকতে পারে। প্র্যাকটিক্যাল ডিটেলস বলতে বোঝানো হচ্ছে যে আমি হেড অফিসে কাজ করব, ব্রাঞ্চে কাজ করব, কয়টা ব্রাঞ্চে কাজ করব, হেড অফিসের কোন কোন ডিপার্টমেন্টে কাজ করব, কখন করব, সেটাও আমি চাইলে এনগেজমেন্ট লেটারে বলে দিতে পারি। তো এই যে এনগেজমেন্ট লেটারের কথা আমরা বলছি, এর পারপাসটা কি? এনগেজমেন্ট লেটারে পারপাস কি? ফার্স্ট পারপাসের কথা বলছে যে এইটা ক্লিয়ারলি ডিফাইন করে যে ফার্ম রেসপন্সিবিলিটি কি এবং ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি। এইটা যখন ডিফাইন করা থাকে তাহলে ইন ফিউচার মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যারাইজ করে না বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড দ্য ফার্ম। সো ইন ফিউচারে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যারাইজ না করে, এইটাকে রিমুভ করার জন্য এই এনগেজমেন্ট লেটারটা ইস্যু করা হয়। সেকেন্ড হচ্ছে যে আমরা যে এই ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করলাম, এনগেজমেন্ট লেটার হচ্ছে তার রিটেন কনফার্মেশন যে আপনি আমাকে যে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন সেটা আমি অ্যাকসেপ্ট করলাম, প্লাস আমার কাজের স্কোপ কি এবং আমি কি ধরনের রিপোর্ট ইস্যু করব, সেটা উদ্দেশ্যে আসলে এনগেজমেন্ট লেটার ইস্যু করা হয়। এখন আমরা যে এনগেজমেন্ট লেটারের কথা বলছি এটা আসলে কি? খুব সহজে বললে যে এনগেজমেন্ট লেটার ইজ নাথিং বাট অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য অডিটর অ্যান্ড দ্য অডিট ক্লায়েন্ট। অডিটর এবং অডিট ক্লায়েন্টের মধ্যে যে রিটেন এগ্রিমেন্ট, সেটাই হচ্ছে এনগেজমেন্ট লেটার। তো এখানে তাই বলা হয়েছে যে আইএসএ 210 বলেছে যে অডিটর এবং অডিট ক্লায়েন্টকে অডিটের শুরুতে তাদের বিভিন্ন টার্মস কন্ডিশনে তাদের এগ্রি করতে হবে এবং এই তাদের যে এগ্রিমেন্ট সেটা লিখিত হইতে হবে এবং এই এগ্রিমেন্টের যে লিখিত রূপ সেটাকেই বলা হচ্ছে এনগেজমেন্ট লেটার। এবং অডিটরের কি করা উচিত? সমস্ত নতুন ক্লায়েন্টে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তার এনগেজমেন্ট লেটার ইস্যু করা উচিত, অথবা অডিট এনগেজমেন্ট শুরু করার আগে অথবা প্রথম যেদিন সে ক্লায়েন্টে টিম পাঠাবে তখন সে এনগেজমেন্ট লেটার নিয়ে পাঠাতে পারে। আবার যদি এরকম হয় কোনো রেয়ার কেসে সে এনগেজমেন্ট লেটার দিতে পারে না, হয়তো ভুলে গেছে বা সামহাউ দেওয়া সম্ভব হয় নাই, তাহলে যখনই দেওয়ার অপরচুনিটি আসবে, সুইটেবল অপরচুনিটি আসবে, তখনই তাকে এনগেজমেন্ট লেটার ইস্যু করতে হবে। আগে যখন আপনাদের এমসিকিউ ছিল না, রিটেন কোশ্চেন আসতো, তখন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল। ফর্ম এন্ড কন্টেন্ট অফ অডিট এনগেজমেন্ট লেটার। একটা অডিট এনগেজমেন্ট লেটারের মধ্যে আসলে কি কি জিনিস থাকা উচিত? প্রথমে বলা হচ্ছে অবজেক্টিভ অফ দ্য অডিট। অডিটের অবজেক্টিভ কি? সব সময় মাথায় রাখবেন অডিটের অবজেক্টিভ একটা, টু প্রোভাইড অ্যান অডিট ওপিনিয়ন অন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস। ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে ওপিনিয়ন দেওয়া হচ্ছে অডিটের উদ্দেশ্য। সো অডিটের উদ্দেশ্য কি সেটা এনগেজমেন্ট লেটারে থাকতে হবে। অডিটের স্কোপ কি? স্ট্যাটিউটরি অডিটের ক্ষেত্রে মাথায় রাখবেন যে অডিটের স্কোপ হচ্ছে আনলিমিটেড।
অডিটর যা দেখতে চাইবে ক্লায়েন্ট তাকে দেখাইতে বাধ্য, তাকে বাধা দিতে পারবে না। অডিটরের রেসপন্সিবিলিটি কি সেটা রিটেন থাকবে। কোন রিপোর্টিং ফ্রেমওয়ার্কের আলোকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হবে, যেমন আমাদের দেশের পার্সপেক্টিভ আইএস আইএফআরএস, সেটা থাকতে হবে। ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি সেটা থাকতে হবে, এবং ম্যানেজমেন্ট আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিবে। আমরা যা দেখতে চাইবো, দেখেন বলছি কি বলছে, আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু হোয়াটএভার রেকর্ডস, ডকুমেন্টেশন এন্ড আদার ইনফরমেশন ইজ রিকোয়েস্টেড ইন কানেকশন উইথ দ্য অডিট। আমি যা চাইবো, ইভেন আমাদের কোম্পানিজ অ্যাক্টের সেকশন 212 বা 13-এ বলা আছে যে আপনাকে একটা ইনফরমেশন বা ডকুমেন্ট দিল, আপনি বুঝতে পারছেন না, ক্লায়েন্টের ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে তার এক্সপ্লানেশন দেওয়া, আপনাকে বুঝিয়ে দেওয়াও তার দায়িত্ব, এটাও বলা আছে। এখন এখানে একটা কথা আছে, আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস মানে আপনি একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি আজকে বলে দিলাম, আপনি কালকেই আপনি একটা ব্যাংক অডিট করেন, পরের দিন যেয়ে বললেন, রিকুইজিশন দিলেন, আমি ব্যাংকের এমডির পার্সোনাল ফাইল দেখতে চাই। ব্যাংক তো পুরো গরম হয়ে যাবে, আরে জুনিয়র একটা ছেলে নাকি এমডির পার্সোনাল ফাইল দেখবে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলেও করতে পারে। আপনি পরের দিন মন খারাপ করে এসে বললেন, স্যার আপনি শিখাই দিলেন আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস, আমি তো এটা দেখতে চাইছিলাম, আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করছে, কি শিখাইলেন স্যার? অথবা যদি ব্যাংকের লোকজন একটু আনাড়ি হয়, না অডিটর চাইছে দিতে হবে, আপনারে দিয়ে দিল, আপনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এখনো কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা, কোড অফ এথিক্স মেনটেন করা এখনো ভালো মতো শিখেন নাই। একজন এমডি যে কত সুবিধা পায় আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি পড়তেছেন আর ঘোরের মধ্যে আছেন, আপনি আপনার ফ্রেন্ডদের ফোন দিচ্ছেন সারাদিন, এক একজনকে এক একবার, যে তোমরা আজকে অফিস শেষে সন্ধ্যার সময় টিএসসি তে আসো, তোমাদের সাথে আজকে মজার গল্প করব। আপনার ফ্রেন্ডরা আসলো আর আপনি গড়গড় করে বললেন যে XYZ ব্যাংকের এমডি এই সমস্ত সুবিধা পায়, তার মানে কি করলেন আপনি? ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল ইনফরমেশন বাইরে লিক করে দিলেন। এই জন্য ওই যে বললাম, আর যদি ক্লায়েন্ট স্মার্ট হয় আপনারা দিবে ধমক, আপনারা দেখতে দিবে না। এখন আপনি মন খারাপ করে যখন আমাকে বলবেন, তখন আমি আপনাকে কি উত্তর দিব? আমি আপনাকে এই উত্তর দিব, হ্যাঁ আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস, এবং এমডির পার্সোনাল ফাইলও দেখবে, কিন্তু আপনার মতো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট দেখবে না। হয় আপনার অডিট ম্যানেজার, না হলে অডিট ডিরেক্টর, অথবা আপনার এনগেজমেন্ট পার্টনার নিজে এসে দেখবে। এমন একটা সেন্সিটিভ ডকুমেন্ট আপনার মতো এত জুনিয়র অডিট টিম মেম্বারকে দেখতে দিবে না। The form of any report or other communication of the results of the engagement, আমরা অডিট রিপোর্টের বাইরে যদি আর কিছু দেই, যেমন আমরা ম্যানেজমেন্ট লেটার দেই, বা ক্লায়েন্টের যদি আরো কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় কোনো রেগুলেটরি অথরিটি কে দেওয়ার জন্য বা তার প্যারেন্ট কোম্পানিকে দেওয়ার জন্য, সেটা আমরা করতে পারি। তারপরে আপনার চ্যাপ্টার 1-এ যেটা পড়েছি যে আমরা টেস্ট বেসিসে কাজ করি, সো আমার অডিটের কিছু ইনহেরেন্ট লিমিটেশন আছে, আপনার অ্যাকাউন্টিং এবং ইন্টারনাল কন্ট্রোলের ইনহেরেন্ট লিমিটেশন আছে, যার কারণে যে একটা আনঅ্যাভয়েডেবল রিস্ক থেকেই যায় যে আমি হয়তো কোনো ফ্রড ফরজারি বা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বের করতে পারি নাই, তার অর্থ এই না যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই। তো এখানে এটা একটু ঘুরিয়ে বলা হচ্ছে যে আমি যেহেতু টেস্ট বেসিসে কাজ করব, আমার অডিটের কিছু ইনহেরেন্ট লিমিটেশন আছে, আপনার অ্যাকাউন্টিং এবং ইন্টারনাল কন্ট্রোলের কিছু ইনহেরেন্ট লিমিটেশন আছে, সো কিছু এমন আনঅ্যাভয়েডেবল রিস্ক থাকতে পারে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে হয়তো এমন দুই একটা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে যেটা আমার অডিট প্রসিডিউরের মাধ্যমে আমি আনকাভার নাও করতে পারি। তারপরে আমি কখন ড্রাফট ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিব, কখন বা ক্লায়েন্ট আমাকে কখন ড্রাফট ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিবে, আমি এটা রিভিউ করে কখন তাকে দিব, তারপরে আমি কোথায় কখন তাকে আমার কাজ শেষ করে আমি ড্রাফট দিব, রিপোর্টের ফাইনাল কখন দিব, সমস্ত প্রপোজ টাইমলাইন এই এনগেজমেন্ট লেটারের মধ্যে থাকবে। এই যে 6-7টা বললাম এগুলো হচ্ছে মেইন, এগুলো আসলে এনগেজমেন্ট লেটারের মধ্যে থাকতেই হবে। এরপরে বলতেছে আমি চাইলে আরো অনেক কিছু দিতে পারি, আমার প্ল্যানিং ইনফরমেশন তাকে দিতে পারি, আমার অডিট টিমের কম্পোজিশন তাকে দিতে পারি, কখন আমি তার কোন কোন ব্রাঞ্চে কখন যাব, তার হেড অফিসে কোন ডিপার্টমেন্টে কখন যাব সেটা আমি তাকে দিতে পারি। তারপরে বলতেছে যে
এনগেজমেন্ট লেটার নর্মালি 2টা অরিজিনাল কপি হয়, আমরা সাইন করে ক্লায়েন্টকে দেই, ওখানে আমরা সাইন করে দেই, আর এক জায়গায় হচ্ছে ক্লায়েন্টের সাইন থাকে, ক্লায়েন্ট সাইন করে একটা রেখে দেয় আর একটা আমাদেরকে ফেরত দেয়। সো আমি এনগেজমেন্ট লেটারের মধ্যে বলতে পারি যে আমি আপনাকে 2 কপি পাঠালাম, আপনি অ্যাকনলেজ করে একটা রেখে দেন, একটা আমাকে ফেরত দিয়ে দেন। তারপরে ম্যানেজমেন্টকে বলা যে আপনি যদি এমন কিছু পান যেটা হচ্ছে সাবসিকুয়েন্ট পিরিয়ডে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অডিট রিপোর্ট ডেট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টের পিরিয়ড, মানে মনে করেন যে 31 ডিসেম্বর 2025 আমরা অডিট করতে গেছি, আমরা অডিট রিপোর্ট ইস্যু করলাম 15 এপ্রিল 2026, তাহলে এই যে 3.5 মাসের যে মধ্যে যদি কোনো সিগনিফিকেন্ট ঘটনা ঘটে তাহলে ক্লায়েন্ট আমাকে জানাবে, যেটাকে আমরা বলি সাবসিকুয়েন্ট ইভেন্ট। এর একটা আইএসএ আছে, আইএসএ 580, এই রিলেটেড একটা আইএস আছে, আইএস 10, যেটা আপনারা নেক্সট লেভেলে পড়বেন অডিট অ্যান্ড অ্যাসুরেন্সে এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এ পড়বেন। তারপরে আর কোনো চিঠি যদি তাদের আমার দেওয়ার প্রয়োজন হয়, তাদের যদি কোনো কনফিডেন্সিয়ালিটি রিপোর্ট আমাদেরকে দিতে হয় যেটা থার্ড পার্টির সঙ্গে তারা শেয়ার করতে পারবে না, আমার অডিট ফিটা কিভাবে হবে, আর যদি প্রিফিক্স থাকে আগে থেকে ফিটা আমি উল্লেখ করে দিতে পারি। বলতেছে আরো আমি চাইলে কি দিতে পারি যে আদার অডিটর এবং এক্সপার্ট, যে দেখা গেল ওই প্যারেন্ট কোম্পানির কিছু সাবসিডিয়ারি আছে সেগুলো অন্য অডিটর অডিট করে, সো তাদের ইনফরমেশন আমার লাগবে সেটা বলতে পারি। কোনো কারণে ক্লায়েন্টের এক্সপার্ট ইউজ করা লাগতে পারে, অডিটর হিসেবে আমাকেও কোনো এক্সপার্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগতে পারে কোনো কাজের ক্ষেত্রে, সেটা আমি বলতে পারি। কোম্পানি যদি ইন্টারনাল অডিটর থাকে, ওই ইন্টারনাল অডিটরের তৈরি করা রিপোর্ট আমি দেখবো, সেটা তাকে বলতে পারি। সো ইনিশিয়াল অডিটের ক্ষেত্রে আমি যে প্রিডিসেসর অডিটরের সঙ্গে যোগাযোগ করব সেটা আমি বলতে পারি। অডিটরের লায়াবিলিটি নিয়ে কোনো রেস্ট্রিকশন আমি দিতে পারি। নর্মালি আমাদের কোম্পানি অ্যাক্ট 1994-এ এই জাতীয় লায়াবিলিটির কোনো ক্যাপ করা নাই, যেটা ইউকের যে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট সেটা হচ্ছে 2006 সালে তাদের আছে। তো আমাদের দেশে আমি দেখেছি যে আরআরএস মানে রমন হক একটা প্র্যাকটিস করে যে তার যে অডিট ফি, মনে করেন একটা ক্লায়েন্ট থেকে তার অডিট ফি 5 লক্ষ টাকা, সে বলে যে এখানে যদি আমাকে কোনো কম্পেনসেশন বা কোনো ক্ষতিপূরণ দিতে হয় তাহলে আমি সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত দিব। আমি জানি না এটা কতখানি লিগালি এনফোর্সেবল, কোর্টে গেলে এটা টিকবে কিনা, তবে ওরা দেয়। সো এই অপশনও আছে দেওয়ার। ফার্দার কোনো অ্যারেঞ্জমেন্ট ক্লায়েন্টের সঙ্গে আমার হবে কিনা সেটা থাকতে পারে। ওয়ার্কিং পেপার ফাইল আমাকে যে বিভিন্ন রেগুলেটরি অথরিটি বা অন্য পার্টিকে দেখাতে হবে, যেমন আইসিএবি যদি অডিট করতে আসে আইসিএবি টিমকে দেখাতে হবে, এফআরসি যদি অডিট করতে চায় তাকে আমার দেখাইতে হবে, কোর্টে যদি আপনার জাজ বা জাস্টিস বলে যে অডিটর আপনি ওয়ার্কিং পেপার ফাইল সাবমিট করেন, আমি দিতে বাধ্য, এই জাতীয় জিনিসগুলো আমি, বা ল এনফোর্সিং এজেন্সি যদি আমার কাছে চায়, হতে পারে ট্যাক্স অথরিটি, হতে পারে পুলিশ, তখনও আমার হয়তো দেওয়া লাগতে পারে, এই জিনিসগুলো আগেই আমি এনগেজমেন্ট লেটারে বলতে পারি। তো আপনাদের ম্যানুয়ালেও আছে, বা আইএস 1 এর অ্যাপেন্ডিক্স, আইএস এর 210 এর অ্যাপেন্ডিক্স 1 এ আপনারা একটা স্যাম্পল এনগেজমেন্ট লেটার আছে, দেখে নিন। লাস্ট টপিকে চলে আসছি। এটা দেখলাম যে আপনাদের এই লেটেস্ট যে ম্যানুয়াল, সেই ম্যানুয়ালটাতে নাই, আমি গত ম্যানুয়ালে রেখে দিয়েছিলাম, ছিল না, আমি ইনক্লুড করেছিলাম, এটা আসলে থাকা উচিত ছিল। এটা হচ্ছে যে এনগেজমেন্ট লেটার ফর রিকারিং অডিট। রিকারিং অডিট মানে হচ্ছে অ্যাটলিস্ট লাস্ট ইয়ারও আমরা এখানে অডিট করেছি, দিস ইজ নট আওয়ার ফার্স্ট ইয়ার। তো রিকারিং অডিটের ক্ষেত্রেও আমি মানে প্রতি বছর আমার অডিট এনগেজমেন্ট লেটার ক্লায়েন্টে দেওয়ার দরকার আছে কিনা, নর্মালি অ্যান্সার ইজ নো, দেওয়ার দরকার নাই। বাট আইএসএ 210 বলেছে যে এই নিচের ঘটনাগুলো যদি ঘটে তাহলে আমাকে আবার রিকারিং অডিটের ক্ষেত্রেও কি হবে, আমার এনগেজমেন্ট লেটার দেওয়া লাগতে পারে। কিরকম? এনি ইন্ডিকেশন দ্যাট দ্য এন্টিটি মিসআন্ডারস্ট্যান্ড দ্য অবজেক্টিভ অ্যান্ড স্কোপ অফ দ্য অডিট। প্রথম বছর অডিট করে মনে হলো যে ক্লায়েন্ট অডিটের অবজেক্টিভ এবং স্কোপ বোঝে নাই, আবার এনগেজমেন্ট লেটার দিয়ে তাকে রিমাইন্ড করিয়ে দিতে হবে। এনি রিভাইজড অর স্পেশাল টার্মস অফ দ্য অডিট এনগেজমেন্ট, গত বছরের তুলনায় এই বছরে যদি কোনো স্পেশাল টার্মস কন্ডিশন যোগ হয়,
A recent change of senior management. আমি গত বছর যখন এনগেজমেন্ট লেটার দিছিলাম তখন যে সিএফও বা এমডি যারা ছিল তারা এখন নাই, চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাকে আবার দিতে হবে। এ সিগনিফিকেন্ট চেঞ্জ ইন ওনারশিপ, কোম্পানির ওনারশিপ অনুযায়ী কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস অ্যাপয়েন্টেড হয়। সো ওনারশিপে যদি সিগনিফিকেন্ট চেঞ্জ হয় তার মানে তার ডিরেক্টরও চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাকে আবার এনগেজমেন্ট লেটার দিতে হবে। এ সিগনিফিকেন্ট চেঞ্জ ইন নেচার অর সাইজ অফ দ্য এন্টিটিস বিজনেস, সে আগে যে বিজনেস করতো আমরা এবছরে যে দেখলাম অনেক নতুন বিজনেস ওপেন করেছে, তাহলে হয়তো আমাকে আবার এনগেজমেন্ট লেটার দিতে হবে। যেমন একমি ল্যাবরেটরিজ, একমি একসময় শুধু লাইফ সেভিং ড্রাগ বা মেডিসিন তৈরি করতো, এখন যদি আমরা একমির দিকে তাকাই তার জুস আছে, মিনারেল ওয়াটার আছে, টি আছে, অনেক কনজিউমার গুডস আছে। তো এরকম যদি হয় যে আমি লাস্ট ইয়ারে দেখেছিলাম একমি শুধু মেডিসিন তৈরি করে, এখন আরো অনেক কিছু করে, তখন আমাকে নেচার অফ বিজনেস চেঞ্জ হওয়ার কারণে আবার এনগেজমেন্ট লেটার দিতে হবে। যদি কোনো লিগ্যাল এবং রেগুলেটরি রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যায় যেটা আগের এনগেজমেন্ট লেটারে ধারণ করা নাই, তাহলে আমাকে আবার দিতে হবে। ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক যদি চেঞ্জ হয়ে যায়, নতুন কোনো, যেমন একসময় আমাদের রেভিনিউ ক্ষেত্রে আইএস ছিল আইএস 18, এখন হয়ে গেছে আইএফআরএস 15, একসময় লিজের ক্ষেত্রে ছিল আইএস 17, এখন হয়ে গেছে আইএফআরএস 16, তাহলে আমাকে নতুন করে এনগেজমেন্ট লেটার দিতে হবে। এ চেঞ্জ ইন দা আদার রিপোর্টিং রিকোয়ারমেন্টস, আদার রিপোর্টিং রিকোয়ারমেন্ট যদি চেঞ্জ হয়ে যায়, আগে যেটা ছিল এবছরে আরো নতুন কিছু যোগ হয়েছে, তাহলে আমাকে আবার এনগেজমেন্ট লেটার দিতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট চ্যাপ্টার 2। আমি 9টার আগে শেষ করতে পেরেছি। তো আর যদি ক্লাস হয়, আমি জানি না হবে আমি নিতে পারবো কিনা বা সম্ভব হবে কিনা, তাহলে হয়তো আমি চ্যাপ্টার 3 অনেক বড় হয়তো পড়ানোর চেষ্টা করতে পারি। আদারওয়াইজ আর একজন যে টিচার আপনাদের পড়াচ্ছেন তিনি আপনাদের পড়াবেন। তো আমি আমার আম্মুর সঙ্গে হজে যাব, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করব। তো সবাই ভালো থাকবেন। কোনো কোশ্চেন আছে? তো ঠিক আছে, আমরা ক্লোজ করি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।